আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম অনিক ভাই। সবাইকে স্বাগতম, শুভ সকাল। আমরা আর 2-4 মিনিট একটু অপেক্ষা করি, আরো কিছু মানুষ জয়েন করলে আমরা মূল সেশন শুরু করব। হ্যালো, হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাদেরকে। আমরা আর কয়েক মিনিট অপেক্ষা করছি, আরো কিছু মানুষ জয়েন করার পর আমরা সেশনটি শুরু করব। ওকে, থ্যাংক ইউ।
শুভ সকাল সবাইকে। সবাইকে ধন্যবাদ সকাল সকাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই ছুটির দিনে প্লাস শীতের সময়টাতে। আমি ফয়সাল আহমেদ রাফি। যারা আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তারা হয়তো আমাকে দেখেছেন। আর তারপর আমি আমার অফিসিয়াল পরিচয়টা আবার দিই। আমি ফয়সাল আহমেদ রাফি। আমি সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি মাইন্ডউইজ নামক একটি সংস্থা। আর আমরা আজকে যুক্ত হচ্ছি রূপা আপুর উদ্যোগে। আমরা যে ক্লাসের আয়োজন করেছিলাম মেন্টাল হেলথ এবং এই বিষয়গুলো নিয়ে, সেই রিলেটেড স্কিল। তো সেখানের হচ্ছে আমরা এই বছর প্ল্যান করেছিলাম যে আরেকটু বড় পরিসরে কি করা যায়। তো সেগুলোই হচ্ছে আমরা এক্সিকিউট করতে যাচ্ছি। এর মধ্যে আজকে আমরা প্রথম ক্লাসটি করব। আজকে আমাদের প্রথম ক্লাসটি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। সো স্ট্রেস ম্যানেজমেন্টের বিষয়ে আজকে আমি পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়, এবং এর মাঝে আমি চেষ্টা করব স্ট্রেস ম্যানেজমেন্টের বেসিক কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি আপনাদের কিছু প্রশ্ন উত্তর নেয়ার, এবং এইভাবে হচ্ছে আমরা আর কি কন্টিনিউ করে রাখবো। মানে এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিত ক্লাস হবে এবং আমরা একটা কমন গোলের দিকে আগাবো, যাতে হচ্ছে এবং যাতে হচ্ছে আমরা আর কি কি শিখছি, কোথায় অ্যাপ্লাই করছি এবং ফলো আপ গুলো রাখতে পারি। একই সাথে আমরা ফেসবুকে একটি গ্রুপ তৈরি করব, যেটা এখনো তৈরি করা হয় নাই। আমরা হয়তো কালকের মধ্যে আপনাদেরকে সেই জায়গাটা আপডেট দিয়ে দিতে পারবো। সেখানে সবাই যুক্ত হয়ে আরো আর কি নিজেদের যে কথাগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবেন। পাশাপাশি আপনাদের এই ক্লাসের আপডেটস অ্যান্ড এই ক্লাসগুলোর রেকর্ডিং, এই বিষয়গুলো সব হচ্ছে সেখানে আমরা শেয়ার করব। সো দ্যাট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেগুলো শেয়ার করে দেব, যাতে সবাই এই জিনিসগুলোর অ্যাক্সেস পায়। তো যারা জয়েন করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা। আমি মূল ক্লাসে চলে যাচ্ছি, যেহেতু আমাদের সময় কম থাকে সাধারণত। আজকেও আমরা 1 ঘন্টা আমাদের টার্গেট, বাট যদি আরো 20-30 মিনিট যায় কোনো অসুবিধা নেই। আমি একটু আমাদের স্লাইডটা নিয়ে আসি। আপনি কি দেখতে পাচ্ছেন? কেউ একটু বলবেন? হ্যাঁ ভাইয়া, দেখা যায়। আচ্ছা, যদি স্লাইড চেঞ্জ না হয়, যদি কোনো কারণে মনে হয় যে স্টাক হয়ে আছে, আমাকে একটু বলবেন, ঠিক আছে? সো মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রথমেই জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আমি নয়েজ হচ্ছে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে ক্লাস চলাকালীন সময় আমরা চেষ্টা করব যে আর কি সবাই একটু মিউট রাখতে। ক্লাস শেষে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব আর কি। এখন হচ্ছে যেটা যে আজকে যেহেতু স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো, তো স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার আগে মেন্টাল হেলথ সম্পর্কে একটু বেসিক জিনিস ধারণা রাখা লাগে, যে মেন্টাল হেলথ বিষয়টা আসলে কি। সো মেন্টাল হেলথের কথা বলতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে মেন্টাল হেলথকে ডিফাইন করা হয় এমন ভাবে যে আমরা আমাদের নিজেদের পটেনশিয়াল সম্পর্কে আমরা ধারণা রাখতে পারছি কিনা, আমরা আমাদের ডে টু ডে লাইফের যে স্ট্রেস গুলো আছে সেগুলো কোপ করতে পারছি কিনা, এবং আমাদের যে প্রতিদিনের কাজকর্ম আছে সেগুলোতে আমরা প্রোডাক্টিভলি এবং ফ্রুটফুলি কন্ট্রিবিউট করতে বা সম্পাদন করতে পারছি কিনা, এবং সোসাইটিতে, ফ্যামিলিতে এবং আমাদের কমিউনিটিতে আমরা কন্ট্রিবিউশনটা ঠিকঠাক ভাবে করতে পারছি কিনা। তো এইখানে ডেফিনেশনই আমরা দেখতে পাই যে আমরা মেন্টাল ওয়েলবিং বা মেন্টাল স্টেটের সেই অবস্থাটাকেই বুঝি যেখানে এই প্রত্যেকটা জিনিস ফাংশনাল, অর্থাৎ আপনি আপনার পটেনশিয়ালটা বুঝবেন,
আপনি আপনার প্রতিদিনকার কাজকর্মগুলো, স্ট্রেসগুলো ম্যানেজ করতে পারবেন। ডে টু ডে লাইফে যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে প্রপারলি করতে পারবেন এবং শেষে কমিউনিটি, ফ্যামিলি, সোসাইটি, নিজের লাইফে কন্ট্রিবিউট করতে পারবেন পজিটিভলি। তো এর মধ্যে কোনো একটা যখন আর কি বাধাগ্রস্ত হয়, তার মানে হচ্ছে আমরা মানসিকভাবে ভালো নাই বা আমরা ভালো থাকি না। এবং খেয়াল করবেন যে এখানে একটা বড় একটা অংশ হচ্ছে ক্যান কোপ উইথ দ্য নর্মাল স্ট্রেসেস অফ লাইফ। এখন নর্মাল স্ট্রেস কোনগুলোকে আমরা বলতেছি? ডে টু ডে লাইফে যেগুলো অ্যাভয়েড করার সুযোগ নাই, যেমন আমাদের কাজ করতে হয়, আমাদের মানুষের সাথে ইন্টারাকশন করতে হয়, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে যেতে হয়, সেই বিষয়গুলোকে বলতেছি আমরা ডে টু ডে লাইফে আর কি স্ট্রেস। মানে এগুলো আমাদের হচ্ছে, এগুলো অ্যাভয়েড করার আমাদের সুযোগ নেই। এখন কেন এটা হইতেছে? কারণ হচ্ছে যখনই হচ্ছে আপনি কোনো একটা কাজ করতে যাবেন, সেটাতে অটোমেটিক্যালি একটা চাহিদা তৈরি হয়, কাজটা কিভাবে করবেন, কিভাবে ফাংশন করবে, কি রেজাল্ট আসবে। তো সেখানে যখন আমাদের যে রিসোর্স গুলো থাকে, যে আমরা যেই আমি কাজটা পারি কিনা, আমার সেই নলেজটা আছে কিনা, আমার সেই ক্যাপাসিটিটা আছে কিনা, দক্ষতাটা দরকার কিনা, ওইটার সঙ্গে যখন একটা গ্যাপ তৈরি হয়, তখন গিয়ে আমাদের মাঝে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, যে প্রতিক্রিয়াকে সাইকোলজিস্টরা বলেন স্ট্রেস বা মানসিক চাপ। যেমন আপনি হয়তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য মনস্থির করেছেন, খেয়াল করবেন যে সেখানে যেতে হয়তো 30 মিনিট সময় লাগার কথা, কিন্তু কোনো কারণে জ্যামের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক ওইখানে 40 মিনিট লাগতেছে। এই যে 10 মিনিটের যে গ্যাপটা, এটার কারণে আপনার মধ্যে শারীরিকভাবে, মানসিকভাবে একটা প্রতিক্রিয়া আসে। সেই প্রতিক্রিয়াটাকেই আর কি আমরা বলছি মানসিক চাপ, অর্থাৎ আমরা ভালো ফিল করি না। এই মানসিক চাপের ফলে আমাদের মধ্যে অনেক রকমের ইমোশন জেনারেট হয়। সেটা হতে পারে আমাদের রাগ লাগতে পারে, আমাদের কষ্ট লাগতে পারে, আমাদের হতাশ লাগতে পারে, আমাদের আর কি খুব বেশি ফ্রাস্ট্রেটেড লাগতে পারে। তো এই ফিলিং গুলো তখন আমাদের মাঝে কাজ করে। তো এই মানসিক চাপগুলো কিভাবে সামলাতে হয়, আমরা আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি। সো যেটা বলছিলাম যে স্ট্রেস কি জিনিস। সো স্ট্রেস হচ্ছে যেটা আমাদের বডি কিভাবে হচ্ছে রেসপন্ড করতেছে যে কোনো ধরনের ডিমান্ডকে বা ওয়ান্টকে বা চাওয়াকে। এখন এখানে যদি খুব আর কি ভাবে বলি যে যে কোনো সিচুয়েশনে আমাদের কিছু আর কি চাওয়া থাকে বা আমাদের রিকোয়ারমেন্ট থাকে, যে এই কাজটা এভাবে করতে হবে, এই সিচুয়েশনটা এভাবে ডিল করতে হবে, ওই স্পেসিফিক সময়টাতে কিছু একটা জিনিস তৈরি করা লাগবে, কোনো একটা ডেডলাইন থাকতে পারে। তো ওইটার প্রতি আমাদের যেই রিয়াকশনটা থাকে সেইটাকে আমরা বলতেছি যে একটা স্ট্রেস বা এই মানসিক চাপ। সো এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটা কোনো ইভেন্ট থেকে আসতে পারে, কোনো চিন্তা থেকে আসতে পারে, কোনো মানুষের কাছ থেকে আসতে পারে, যে কোনো পরিস্থিতি থেকে এটা আসতে পারে। সো আমরা এই ডায়াগ্রামটা যদি একটু দেখি, এখানে হচ্ছে আমরা দেখতে পাই যে একটা ইভেন্টের কারণে আমাদের মধ্যে ডিমান্ড এবং রিসোর্সের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, যেটাকে বলতেছি ডিসক্রিপেন্সি। সো এই ডিমান্ড এবং রিসোর্সের গ্যাপটার কারণেই আমাদের মধ্যে স্ট্রেসটা তৈরি হচ্ছে। স্ট্রেসকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিয়েল স্ট্রেস আর একটা হচ্ছে পারসিভড স্ট্রেস। রিয়েল স্ট্রেস কি? যেটা যতটুকু স্ট্রেসটা নেওয়া দরকার বা যতটুকু স্ট্রেস থাকা দরকার সেইটুকু যদি থাকে, ওইটাই হচ্ছে আমরা বলতেছি রিয়েল স্ট্রেস। আর পারসিভড স্ট্রেস হচ্ছে ওইখানে হয়তো স্ট্রেসের কোনো কারণ নাই। আপনি খেয়াল করবেন অনেকেই বলেন যেটা নিয়ে তো টেনশনের কোনো কারণ নাই, তুমি টেনশন করতেছো কেন? কারণ তার কাছে পারসিভড হচ্ছে যে এইটা অনেক বেশি জটিল, এটা অনেক বেশি ডিমান্ডিং, বা এটাতে যে রিসোর্সটা লাগবে বা যে কনসিকোয়েন্সটা আসবে সেটা সে সামলাতে পারবে না। সো একটা সিচুয়েশনকে আমরা চিন্তার মাধ্যমে, আমরা পারসেপশনের মাধ্যমে আমরা আরো বেশি স্ট্রেসফুল করে তুলতে পারি। এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি না যে আমরা ওভার থিঙ্ক করছি বা আমরা অনেক কিছু ভাবছি, এই বিষয়গুলো আসলে আসে আমাদের পারসিভড স্ট্রেস থেকে। অর্থাৎ আমরা নিজেদেরকে আর কি ফুয়েল করি এই আর কি স্ট্রেসটাকে একটু বড় করে দেখার জন্য বা ম্যাগনিফাই করার জন্য। আবার রিয়েল স্ট্রেস হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ওইখানে এক্সিস্ট করে। মনে করেন যে আপনার হাতে যে রিসোর্সেস গুলো আছে, আপনি 100 টাকা আপনার আছে কিন্তু আপনার বাজার করতে হবে 150 টাকার। সো এই 50 টাকার গ্যাপের কারণে একটা যে মানসিক পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটা যেমন একটা স্ট্রেস, রিয়েল স্ট্রেস। কিন্তু এটাকে যখন আপনি অনেক বড় করে চিন্তা করবেন, যেখানে হচ্ছে আপনার মনে হবে যে এটার কারণে আপনার কোনো কিছু ঠিক থাকবে না, আপনি আসলেই জিনিসটা হচ্ছে একেবারে আপনার সব অস্তিত্ব নিয়ে টান দিবে, তখন গিয়ে এটা আমরা বলতেছি পারসিভড স্ট্রেস। কারণ এতটাও আর কি স্ট্রেস হওয়ার কথা না এখানে, কিন্তু আমরা সেখানে বড় করে দেখতেছি।
অন্যভাবে যদি আমরা স্ট্রেসকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউ স্ট্রেস আর একটা হচ্ছে ডিস্ট্রেস। সো ইউ স্ট্রেস হচ্ছে যেটা হচ্ছে আমাদের জন্য পজিটিভ স্ট্রেস দেয়, মানে হচ্ছে যেটা আমাদেরকে মোটিভেট করে আমাদের কাজগুলো করার জন্য বা আমাদের অ্যাক্টিভিটি গুলো কন্টিনিউ করার জন্য। আর ডিস্ট্রেস হচ্ছে যেটা আমাদেরকে বাধাগ্রস্ত করে, আমাদের ফাংশনালিটিকে আর কি ক্ষতিগ্রস্ত করে, সেটাকে আমরা বলতেছি ডিস্ট্রেস। সো ইউ স্ট্রেস কখন হয়? মনে করেন যে যখন হচ্ছে আপনি একটা কাজ করতে যাবেন, আপনি সকালে ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছেন, কারণ ওখানে আপনার কাজ করতে হবে, আপনার প্রতিদিনকার লাইফটাকে ফাংশনাল করতে হবে, আপনার একটা কোথাও খেলাধুলা করতে যাচ্ছেন, আপনি ওইখানে মোটিভেটেড হচ্ছেন বা ওইখান থেকে একটা পজিটিভ এক্সপিরিয়েন্স আপনি পাবেন, সো সেটার জন্য আপনি কিছুটা স্ট্রেস ফিল করতেছেন। তো সেইগুলো হচ্ছে আমরা বলতে পারি ইউ স্ট্রেস, যেটা আপনাকে মোটিভেট করে, আপনাকে ভালো ফিল করে। আর ডিস্ট্রেস হচ্ছে যেটা আপনাকে আর কি আপনার অফিসে যেতে ইচ্ছা করে না, কারণ অফিসে এত বেশি কাজের প্রেশার, এত পলিটিক্স, এত কিছু থাকে যে আপনি অফিসে যেতে চান না, অথবা হচ্ছে আপনার বন্ধু মহলে অথবা আপনার একাডেমিক লাইফে এত বেশি পরিমাণ স্ট্রেস যেটা হচ্ছে আপনার ক্যাপাসিটির তুলনায়, আপনার রিসোর্সের তুলনায় খুবই কম। তো সেই কারণে আপনার ওখানে প্রতিদিন ফাইট করতে হয়, সেটাকে আমরা বলতেছি ডিস্ট্রেস, যেটার কারণে আপনি প্রপারলি ফাংশনই করতে পারতেছেন। ইউ স্ট্রেস আমাদের লাইফে দরকার আছে, কারণ হচ্ছে ইউ স্ট্রেস ছাড়া আমরা অনেক সময় ফাংশনাল থাকতে পারবো না। আমার মধ্যে কিছুটা মানসিক চাপ থাকা লাগবে যাতে হচ্ছে আমি এই ক্লাসটা নিতে পারি, যে হ্যাঁ সময় মতো এই ক্লাসটা শেষ করা লাগবে, এই ক্লাসটা এক্সিকিউট করা লাগবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইউ স্ট্রেসের হিসেবে আমরা কাউন্ট করি। কিন্তু যদি এমন হয় যে আমি এতটাই স্ট্রেসড, আমি ক্লাসে কথাই বলতে পারছি না, আপনাদের সাথে ইন্টারাকশনই করতে পারতেছি না, অথবা আমি আর কি কোনো সেন্স মেক করতেছি না, আমি হয়তো আবল তাবল বকতেছি, সেটা তাহলে ইন্ডিকেট করবে যে আমার মধ্যে ডিস্ট্রেস তৈরি হচ্ছে। এখন আমাদের একটু বোঝা দরকার যে স্ট্রেসে আসলে কিভাবে বুঝবো যে আমি স্ট্রেসে আছি নাকি ডিস্ট্রেসে আছি, বা আমি আসলে আর কি ইউ স্ট্রেস বা ডিস্ট্রেস দুটাই হচ্ছে আপনি সহজেই করতে পারবেন পজিটিভ ফিলিংস দিয়ে, আর একটা হচ্ছে নেগেটিভ ফিলিংস দিয়ে। কিন্তু আপনার প্রথমে আইডেন্টিফাই করা দরকার যে আপনি আসলে কি ধরনের স্ট্রেসে আছেন। আমরা কিন্তু এখানে কথা বলছি ডে টু ডে লাইফের স্ট্রেস নিয়ে, এবং মেন্টাল ইলনেস নিয়ে না, বা আরো কমপ্লিকেটেড ইস্যু নিয়ে না, কারণ কমপ্লিকেটেড ইস্যু থেকে অনেক সময় স্ট্রেস আসে, সেটার জন্য হয়তো ট্রিটমেন্ট দরকার হবে, মেডিকেল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বা অন্য কিছু দরকার হতে পারে। কিন্তু ডে টু ডে লাইফে ফাংশনাল থাকার জন্য রেগুলার যে স্ট্রেস আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সো আমরা সিমটমগুলো যদি দেখি, আমরা হচ্ছে 4 ধরনের সিমটম একটা মানুষের মধ্যে দেখতে পাই। একটা হচ্ছে সাইকোলজিক্যাল সিমটম বা কগনিটিভ সিমটম, একটা হচ্ছে ফিজিক্যাল সিমটম অর্থাৎ বডিতে আমরা ফিল করতে পারি, একটা হচ্ছে ইমোশনাল সিমটম যেটা আমরা ইমোশনে এক্সপেরিয়েন্স করতে পারি, আর একটা হচ্ছে বিহেভিয়ারাল যেটা আমাদের আচরণে প্রকাশ পায়। সো সাইকোলজিক্যাল সিমটম গুলো কি কি? মনে করেন নেগেটিভ থটস আসা, একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হলে দেখবেন অটোমেটিক্যালি আপনার উপর নেগেটিভ থট গুলো আসতেছে, আপনার কনফিডেন্স হুট করে একেবারে কমে যাচ্ছে, এবং আপনি হচ্ছে কোনোভাবেই ভালো ফিল করতেছেন না, আপনার নিজের সম্পর্কে নেগেটিভ জিনিসগুলো হচ্ছে বারবার মাথায় আসতেছে। তারপর হতে পারে ল্যাক অফ সেলফ এস্টিম, ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানে আমরা অনেক সময় খেয়াল করি না যে আমার মধ্যে আসলে কি চলতেছে বা কিরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বা আমি কিরকম আছি। পুয়ার কগনিটিভ প্রসেসিং, আমরা অনেক সময় প্রপারলি ডিসিশন মেক করতে পারি না, মানে হচ্ছে আমরা চাইলেও একটা সিচুয়েশনে আমরা নিজেকে প্রপার সবগুলো অ্যাঙ্গেল চিন্তা করে ডিসিশন মেক করতে আমাদের বুঝতে কষ্ট হয় যে আমরা আসলে কি করতে যাচ্ছি বা কি এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি। এছাড়াও এক্সপেরিয়েন্স ডিফিকাল্টিজ ইন প্রবলেম সলভিং, অনেক সময় যে আমরা বলি না যে ধুর ওই সময় মাথায় আসলো না এই জিনিসটা, পরীক্ষার হলে হয়তো লিখতেছি কিন্তু এতটাই স্ট্রেস ছিলাম যে আমি যেটা জানি যে প্রসেসিংটা, যে প্রবলেমটা সলভ করা যায় ওই জিনিসটা মাথায় আসে না। অথবা অনেক সময় আমরা খেয়াল করবেন যে যখন হচ্ছে কোনো রাস্তাঘাটে অথবা বাসার ভেতরেও এমন সকল পরিস্থিতি তৈরি হয় যখন আপনি অনেক স্ট্রেসে থাকেন, ওই স্ট্রেসের সময়টাতে ওই প্রবলেমটাকে হয়তো আপনি নর্মাল টাইমে শান্ত অবস্থায় ডিল করতে পারতেন, কিন্তু ওই সময়টাতে আপনার মাথায় আসলো না যে আচ্ছা এটাতে কি করা যেতে পারতো। সো সেটা এখানেও আমরা হচ্ছে স্ট্রেসের কারণে ডিফিকাল্টিজ ফেস করতে পারি। ফিজিক্যাল সিমটম গুলো কি কি? ফিজিক্যাল সিমটম গুলো হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, যেটা খুবই কমন। আপনি খেয়াল করবেন যে আমাদের চারপাশে অনেক মানুষের মধ্যেই এই জিনিসটা আছে, যখন একটু স্ট্রেসে পড়েন তখনই হচ্ছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। এবং বাংলাদেশে বিশেষ করে 30+ জনগোষ্ঠী, আগে এটা ছিল 40, বাট এখন হচ্ছে 30-র পরেই অনেকের মাঝে ব্লাড প্রেশার ইস্যুটা খুব
প্রচন্ড আকারে দেখা যায়, এবং এটা হচ্ছে তারা দীর্ঘদিন স্ট্রেস ডিল করতে গিয়ে স্ট্রাগল করছে, তাই এমনকি আমাদের নিজেদের অজান্তেই আমরা এই জিনিসটা ডেভেলপ করতেছি। এটার জন্য হয়তো প্রথম থেকে যদি আমরা একটু সচেতন ভাবে ওষুধপত্র না নিয়ে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি এবং স্ট্রেস ম্যানেজমেন্টের টেকনিকগুলো অ্যাপ্লাই করি, তাহলে হয়তো ব্লাড প্রেশারটা আমাদের অনেকাংশেই ম্যানেজ করা সম্ভব। ইনক্রিজড অর র্যাপিড হার্ট রেট, অনেকের হার্টবিট বেড়ে যায়। আপনি খেয়াল করবেন যে স্ট্রেসে পড়লে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, আপনি দম নিতে পারতেছেন না, বা আপনার বুকে প্রেশার লাগতেছে, হেডেক আসতেছে, মাথা ব্যথা হয়, এটা খুবই কমন আর কি, খুবই ইয়েতে আর কি। ফিজিক্যাল সিমটমটা কি, আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে আপনার বডির সবচাইতে সেন্সিটিভ এবং দুর্বল অংশগুলো আগে হচ্ছে রেসপন্স করা শুরু করে। মানে প্রেশার আসে, তারপর হচ্ছে ঘাম হয়, ঘুমের আগে ব্যাঘাত ঘটে, আপনার দাঁত মুখ এই জায়গাগুলো হচ্ছে আর কি স্টিফ স্টিফ হয়ে যায়। এমনকি অনেক দেখবেন যে অনেক রকমের ব্যথা দেখা দেয় বডিতে। যেমন আমি হচ্ছে বিভিন্ন জায়গায় এটা বলি যে আপনি যারা বাংলা সিনেমা আগে দেখতেন তারা খেয়াল করতেন যে ইয়েতে নায়িকার বাবা বা নায়কের বাবা যদি হচ্ছে হার্ট অ্যাটাক করতেছে কারণ একটা ব্যাড নিউজ সে পাইছে, এমনকি এটা রিয়েল লাইফও কিছুদিন আগেও আমরা নিউজে দেখেছি যে সন্তানের এক মৃত্যুর খবর শুনে বাবা হার্ট অ্যাটাক করেছেন। তো এটা কেন হইতেছে? কারণ যখনই স্ট্রেসফুল সিচুয়েশনে পড়তেছি আমাদের সবচেয়ে দুর্বল অঙ্গগুলো যেগুলো আছে এগুলো আগে হচ্ছে ট্রিগার্ড হয়। যেমন অধিকাংশ মানুষের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় যখন স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, এবং আলসার, গ্যাস্ট্রিক এগুলো ফর্ম করতে শুরু করে। সো আপনার বডিতে অনেক সময় দেখবেন পেইন হইতেছে, হাঁটুতে জয়েন্ট ব্যথা হচ্ছে, তারপর হচ্ছে ঘাড়ে ব্যথা হচ্ছে, শরীর বিভিন্ন ধরনের পেইন, পেটে ব্যথা হচ্ছে। এই জিনিসগুলো খুবই কমন, এবং বাচ্চাদের মাঝেও এটা কমন। আপনারা আপনাদের ঘরের বাচ্চাদেরকে একটু খেয়াল করেন, পরীক্ষা আসলে ওদের কেমন লাগে। ওদের অনেক সময় পেটে ব্যথা হয়, আমরা মনে করি ওরা হয়তো অজুহাত দিচ্ছে ইয়ে করার জন্য, কিন্তু সত্যি কথা হচ্ছে ওরা আসলেই পেইনের মধ্যে থাকতে পারে। সো একটু খেয়াল করা যে এই বাচ্চাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন, এমনকি আপনার নিজের মাঝেও কি ধরনের প্রতিক্রিয়া দেখেন স্ট্রেসের সময় সেটা একটু খেয়াল করা। এবং এটা ফিজিক্যাল সিমটম খুব ভিজিবল হয় আমাদের মধ্যে। বিহেভিয়ারাল সিমটম যদি আমরা বলি, যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা ভয়েস রেজ করি, আমরা হচ্ছে আর কি হাতের কাছে যা আছে সেটা ছুঁড়ে মারি, অথবা হাত হচ্ছে মুষ্টিবদ্ধ করে ফেলি, তারপর হচ্ছে চিৎকার চেঁচামেচি এগুলো করি। অনেকে হচ্ছে খুব সার্কাস্টিক ওয়েতে রেসপন্স করি। সো এমনকি অনেক সময় হচ্ছে আমরা আর কি খুব অ্যাবিউসিভ এবং খুবই টক্সিক আচরণ করি, যেটা হয়তো আমরা নর্মালি হইতে চাই না। এই ধরনের আরো অনেক বিহেভিয়ার, আমরা অনেক পাইচারি করি, আমরা আর কি বিভিন্ন জায়গায় খুব তাড়াহুড়া করি, আমাদের নিজেদের মধ্যে অনেক ধরনের বিহেভিয়ারাল ইস্যু দেখা দেয়। এমনকি অনেক সময় আমরা হচ্ছে আমাদের কনভারসেশনে যেই রসময়তা থাকে বা যেই হাস্যরসের যেই ইয়েটা থাকে, হিউমার সেন্স, সেটা অনেক সময় লোপ পায়। নর্মালি হয়তো একটা মানুষ আপনার সঙ্গে কথা বললে আপনি খুব মজা পেতেন, সেই কথাটাকেই তখন আপনার খুব বিরক্ত লাগবে যে এখন এরকম করতেছে কেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি স্ট্রেসে পড়লে খেয়াল করবেন যে আপনার মাঝে এগুলা কি কি আছে বা কিরকম আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনি স্ট্রেসে পড়তে যাচ্ছেন। আমরা একটা জিনিস সবসময় বলি, আগে সিমটম গুলো ভালো করে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন যে আপনার মাঝে এক্স্যাক্টলি কি ধরনের সিমটম কাজ করতেছে। যে সিমটম গুলোর কারণে আপনি বুঝতে পারবেন যে ওকে আমি স্ট্রেসে দিকে যাচ্ছি। এমনকি সিমটমস আরো আগে থেকে ডেভেলপ করে। স্ট্রেসফুল একদম আমরা ভেঙে পড়বো সেই সিচুয়েশনের অনেক আগেই আমরা হচ্ছে এই সিমটম ফেস করতে পারি বা ফিল করতে পারি যে ওকে আমার মধ্যে এই জিনিসগুলো চলতেছে। এছাড়াও হচ্ছে সেটা হচ্ছে যে ইমোশনাল সিমটমস, আমরা অনেক স্যাড থাকবো, ডিপ্রেস থাকি, অথবা ফ্রাস্ট্রেটেড থাকি, খারাপ থাকে। অনেকের মাঝে হচ্ছে ইনসিকিউরিটি এবং গিল্ট ফিল হয় অনেক বেশি, বা নিজেকে আইসোলেটেড ফিল করার, অ্যাংশাস থাকি আমরা। এছাড়াও আরো অনেক ইন্টেন্স ফিলিংস আমাদের মধ্যে তৈরি হতে পারে। তো আপনি খেয়াল করবেন যে স্ট্রেসফুল সিচুয়েশন আসতে আসতে আপনার মধ্যে কেমন প্রতিক্রিয়া হচ্ছে, ইমোশনালি আপনি কেমন ফিল করতেছেন। এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে আপনার মধ্যে কি চলতেছে বা কিরকম চলতেছে। সো এই ফিলিং গুলোকে একটু নোটিস করবেন এবং প্রপারলি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন আপনার লাইফে কি ধরনের সিমটম বা কি আছে না আছে। তারপর হচ্ছে যে এই যে স্ট্রেস গুলো আসে,
এই স্ট্রেস গুলো হচ্ছে কই থেকে আসে, কিভাবে আসে? আমি হচ্ছে জাস্ট আপনাদের কাছ থেকে একটু শুনতে চাইবো যে আপনাদের কি মনে হয় আপনাদের লাইফের আর কি সোর্স গুলা কি কি, আপনার স্ট্রেস গুলো আসলে কোথা থেকে তৈরি হয়, বা লাইফের কোন কোন আসপেক্ট থেকে তৈরি হয়? যেমন কারো হচ্ছে কাজ থেকে তৈরি হয়, কারো ফাইন্যান্সিয়াল কারণে তৈরি হয়, কারো চাকরির কারণে তৈরি হয়। সো যদি একটু বলেন যে অনেক সূত্রধর। জি জি, আমি সরোয়ার বলছিলাম। জি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি উত্তরা থেকে বলছি। সো জি ভাই। স্ট্রেস যেটা হচ্ছে, আমি একটা কর্পোরেট গাই, আমি কর্পোরেটে কাজ করি। সো জি। এক্সট্রিম কেসে দেখা যায় যে আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড যে বিষয়গুলো থাকে, ফ্যামিলিতে আমরা যারা থাকি, হুম হুম। ফ্যামিলির কারণে অনেকগুলো স্ট্রেস জেনারেট হয় আমাদের লাইফে ট্রু। প্রতিদিন। ফ্যামিলি ইন্টারাকশন যদি ভালো না হয়, হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চার সাথে বা মা বাবার সাথে ভালো না হলেও, যেগুলোর কারণ লাইফে যে আমাদের ছোট ছোট বিষয় থাকে, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম থাকে, সেখান থেকে স্ট্রেস জেনারেট হয়। এবং হুম এগুলো ইমোশনালি এত বেশি আমাদের কম্প্যাক্ট করে ফেলে যে আমরা একজন আরেকজনকে বুঝতে চাই না এবং শেয়ারিং ক্যারিং এ যেতে চাই না, ইগোটাকে অনেক বেশি প্রাধান্য দিই। তখন আমাদের স্ট্রেসটা জেনারেট হয় এবং এটা মিনিমাইজ করার জন্য আমরা একজন আরেকজনের কাছে আলোচনায় যেতে রাজি না, কারো কাছে অ্যাডভান্স অ্যাপ্রোচ করতেও রাজি না, যে কারণে স্ট্রেসটা জেনারেট হয়। অন দ্য আদার হ্যান্ড, আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকলে তো কোনো কথাই নেই, অনেক বেশি স্ট্রেস হয় যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর রাইট। অফিস হয় না, আপনাদের গ্যাস লাইটিং একটা ইস্যু আছে। ইয়েস। তো এই টার্ম গুলা, তো এইগুলোর কারণে আমাদের অফিসে প্রতিনিয়ত আমাদের হুম হুম। আহ, এই ধরনের স্ট্রেস জেনারেট হয়। একটা হচ্ছে ইয়েস। কাজের প্রেশার, যেটা হুম আমরা হুম। হয়তো কাজে এফিসিয়েন্ট হলে, আমরা একটু কারো সিনিয়র জুনিয়র কারোর সাথে নেগোশিয়েট করে টিম ওয়ার্কটা ভালো হলে, দ্যাট হুম ক্যান বি মিনিমাইজ ইন এ প্রপার ওয়ে। বাট আপনি হুম যদি গ্যাস লাইটিং এর মতো ইস্যু থাকে, হুম সিনিয়রদের হিমিলিয়েশন থাকে, এবং আমাদের বাংলাদেশের ন্যাচারালি যেটা হয়, আমাদের বিহেভিয়ার ইম্প্যাক্টটা কিভাবে করতে হয় আরেকজনের উপরে, সহ অবস্থানের যে ব্যবহারগুলো, সেগুলো আমরা যখন জানি না, হুম এই হুম নলেজ আমাদের নাই থাকে, ফ্যামিলি থেকে আমরা শিখতে পারি না, প্রতিষ্ঠান থেকেও শিখি না। অ্যাজ এ হুম রেজাল্ট যখন আমরা প্রতিষ্ঠানে যাই, তখন তো এটা কম্প্রোমাইজের জায়গার সুযোগ থাকে না, আমাকে মেনে হুম নিয়ে কাজ করতে হয়। হুম তখন হুম যেটা হয় কি, এটা আমি অ্যাবজর্ব করতে পারি না, আমাকে হুম সামহাও সেটা মেনে নিয়ে কাজ করতে হয়। সো অ্যাবজর্ব করার ক্ষমতা আমরা তখন হারিয়ে ফেলি, তখন মেনে নিয়ে যে কাজটা করতে হয়, এবং একটা বিশাল আকার, একটা বোম আকারের একটা স্ট্রেস বডিতে জমা হয়, তখন অনেকে হার্ট অ্যাটাক করে ফেলে, তখন হুম হুম। মাইনর স্ট্রোক অনেক হয় বাংলাদেশে। আমি তো মনে হয় যে, আমার ডেটা জানা নাই, বাট আমার কাছে মনে হয় মাইনর স্ট্রোকের অভাব নেই হুম। বাংলাদেশে, বিকজ অফ দিস স্ট্রেস। রাইট। সো এই সমস্ত কারণে আমাদের স্ট্রেস গুলো অনেক বেশি, এবং এটা আমরা যত বেশি ডিসকাশন করবো, যেমন এটা একটা ভালো উদ্যোগ আপনারা যেটা হুম হুম নিয়েছেন, এই ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি এইগুলোতে আসতে পারি, বেশি বেশি আলোচনা হয় মার্কেটে, মানে মানুষের মধ্যে যদি বেশি স্প্রেড করে দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি এটা মিনিমাইজ করা সম্ভব, আমরা যদি জি শিখতে চাই। জি। জি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সরোয়ার ভাই, থ্যাংক ইউ। আপনি খুব চমৎকার ভাবে অনেকগুলো আসপেক্ট তুলে আনছেন আমাদের রেগুলার লাইফের ইস্যু থেকে, চাকরি, ফ্যামিলি এবং অন্যান্য জায়গা থেকে। অ্যান্ড এটা গুরুত্বটাও আপনি বুঝতে পেরেছেন, এবং আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের সাথে যুক্ত হয়ে এই জিনিসটাতে শেয়ার করার জন্য। আর কেউ কি শেয়ার করবেন যে লাইফে স্ট্রেসের আর কি কি কারণ হতে পারে? জি, অনেক সূত্রধর বলেন। অনেক ভাই, বুঝতে পারছি না আপনার কথা, আর একটু ক্লিয়ারলি হবে? আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। বাকি কেউ কি শুনছেন অনেক কথা? না, আমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে অনেক ভাই একটু পরে আমি উনি উনি মিউটে আছেন সম্ভবত। হুম, আচ্ছা, আরেকজন মিঠুন বিশ্বাস, প্লিজ বলবেন একটু। জি, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে যে কোনো ইভেন্ট, যখন আমরা ইভেন্টের কাজটা সম্পাদন করি, কাজ সম্পাদন করার পরে ইভেন্টের রেজাল্টটা আসলে আমরা যে ফলাফলটা অ্যাকচুয়ালি পেয়ে থাকি, সেটা যে তার যে সঠিকতা, এটার হুম উপর ডিপেন্ড করে আসলে আমাদের স্ট্রেসটা আসলে আসতে পারে। কারণ আমি একটা কার্য সম্পাদন করলাম, কার্য সম্পাদন করার পরে আমাকে তো রেজাল্টটা আসলে সাবমিট করতে হবে কোথাও। রাইট। তো দেখা যাচ্ছে যে এই রেজাল্টের মানে মানে যখন এই রেজাল্টটা আসলে মানে আমি যার কাছে সাবমিট করতেছি, সে আসলে বিষয়টাকে কিভাবে পরিমাপ করবে, বা হুম আমার রেজাল্টটা আদৌ অ্যাকুরেট কিনা, সেটার উপর হুম বেস করে মানে স্ট্রেসটা সেই সময় সবচেয়ে বেশি প্রবল হয়। হুম আর হুম হুম আরেকটা মেইন জায়গা হচ্ছে যে হ্যাঁ, না বলতে পারা। যে হুম যখন আমাকে কোনো ইভেন্ট দেয়া হচ্ছে বা কোনো কাজ দেয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি আসলে ওই সময়ে আমি যে ওইটা পারবো না বা করতে আমি চাই না, এই যে যে হুম না বলার যেই
ব্যাপারটা আছে, এই না জি বলতে পারার যে দক্ষতাটা, এইটা না থাকার কারণে স্ট্রেসটা সবচাইতে বেশি ফিল হয়। রাইট 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 থ্যাংক ইউ মিথুন দা, থ্যাংক ইউ সো মাচ মিথুন ভাই। আমরা হচ্ছে আপনার এই টপিকটা আর কি উঠে আসবে পরে যে কিভাবে না বলতে হয়, আমরা ওই ম্যানেজমেন্টের জায়গায় আসবো। আর কেউ কি শেয়ার করবেন লাইফে স্ট্রেসের কারণ কি হতে পারে? সরার ভাই এবং মিথুন ভাই বাদে যদি আর কোন নতুন পয়েন্ট যুক্ত করতে পারেন। যেমন আমি যদি বলি যে এখন হচ্ছে বিয়ের মৌসুম চলছে, চারপাশে দেখবেন যে অনেকেই নতুন নতুন বিয়ে করছেন বা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বিয়েটাও কিন্তু একটা স্ট্রেসফুল একটা সিচুয়েশন আমাদের অনেকগুলো ক্যারেক্টারের মাঝে, মানে বিয়ের সাথে যারা যারা যুক্ত সবার মাঝে একটা স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, এখানে অনেকাংশে পজিটিভ স্ট্রেস থাকে, স্টিল সেই স্ট্রেসটাও ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট হয় আমাদের অনেকের জন্য। জি মোজাম্মেল ভাই যদি একটু বলেন। মুজাম্মেল ভাই আপনি বলবেন, আপনার মাইক মিউট করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মিরপুর থেকে বলছি। জি বলেন। তো আমি একটু আমার ফ্যামিলির একটু প্রবলেম গুলো শেয়ার করতাম, যদি এই ফ্যামিলির প্রবলেম তো শেয়ার করা যাবে তাই না? শেয়ার করা যাবে, তবে আমরা এখন আলোচনা করছি স্ট্রেসের সোর্স হিসেবে। ফ্যামিলির এমন কোন ইস্যু আছে যেটা আপনার জন্য স্ট্রেসফুল? হ্যাঁ, এটা হচ্ছে দেখা গেছে আমরা তো ফ্যামিলি একটা লার্জ ফ্যামিলি, বড়, যার কারণে আমার যে ভাই বোন আছে তারা বাড়িতে একটু বিভিন্ন ইস্যু নিয়ে ঝামেলা সৃষ্টি করে। তো এটা এমন হইতে পারে তারা কোনো একটা কাজ করতে গেছে দুই ভাই, তখন তাদের কথা বলতে গিয়ে হয়তোবা এখানেই তারা একটা তাৎক্ষণিক একটা তাদের সিচুয়েশনটা খারাপ ক্রিয়েট করে ফেললো। তো এখন আমি তাদেরকে বলি যে আপনারা যখনই কথাবার্তা বলেন কোনো একটা ব্যাপার নিয়ে ডিল করেন, যখন এক পক্ষ রাগে করে বা আরেক পক্ষ একটু আমাকে একটা ফোন দেন, আমাকে ফোন দিলে তো আমি তাদেরকে একটু বলতে পারি, দুইজনেকেই আমি বলতে পারি যে এটা এভাবে না এভাবে, তো আপনারা এখানে একটা কুল হন বা ইয়ে হন। তো সেই ক্ষেত্রে কেউ আমাকে এই জিনিসটা নক করে না, তারা তাৎক্ষণিক মন মালিন্য বা একটা খারাপ পর্যায়ে চলে যায়। তো এই ব্যাপারগুলা থেকে আমি এগুলা তারপরে শুনি, শোনার পরে আমার এগুলা নিয়ে খারাপ লাগে যে ফ্যামিলি তারা একটু, তারা যদিও তারা পড়াশোনা বা বিভিন্ন দিক থেকেই অনেক কিছু থেকেই তারা পিছিয়ে আছে, যার কারণে এই বিভিন্ন ইস্যুগুলো ফ্যামিলিটা নিয়ে আমিও এটা একটা প্রবলেম ফেস করি। বুঝতে পারছি মুজাম্মেল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে শেয়ার করার জন্য। এই বিষয়গুলো আমাদের মধ্যে আমরা পরবর্তীতে যাই আপনি একটু শেয়ার করবেন। সরি মোজাম্মেল ভাই, আমরা আপনার কথাগুলো বুঝতে পেরেছি এবং ফ্যামিলি এই ইস্যুগুলো যে আমাদের স্ট্রেস তৈরি করে এটা আসলে আর কি বেশ কঠিন মাঝে মাঝে আমাদের জন্য, ইমোশনালি অন্যান্য। তো আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। একজনের কাছে একটু যাই শোনার জন্য যে তার জি হ্যাঁ, থ্যাংক ইউ জি আচ্ছা, কাফকা কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আপনারা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি এখন। আমার স্ট্রেস লাগে আসলে, আমার কিছু মনে হয় আমি কিছু করতে পারি নাই এখনো। আমার বয়স 27। এখন বিয়ের সময় আমার ফ্রেন্ড সার্কেল সবাই করছে, সবাই বিয়ে করছে, কিন্তু আমি আসলে এখন ওইরকম কোনো কিছু করতে পারি নাই। ছোট একটা জব করি, 15-16,000 টাকা বেতন পাই। আর আমার মনে হয় আমি কিছু শিখতে পারি না, বা আমার চিন্তা করার ক্ষমতাটা আমার নাই। আমি মানুষের সাথে সহজে মিশতে পারি না। মানে এই সমস্যাগুলো আমার অনেক হয়। আর অনেক জটিল সমস্যা আছে আমার ব্যক্তিগত, সেটা হয়তো এখানে ওইরকম ভাবে বলার মতো জায়গা এখন হয় নাই, না এটা বলতে পারছি না। কিন্তু আমি মানসিক ভাবে অনেক সময় ডিস্টার্ব থাকি। আচ্ছা, বুঝতে পারছি ভাই। মানসিক চাপটা অনেক বেশি থাকে, অতিরিক্ত চিন্তা করি। এই পরিস্থিতিগুলোর মধ্যে আপনাদের একটা যে অনলাইনে ভলান্টিয়ার কোর্স ছিল, ওইখানে আমি আবেদন করেছিলাম। হ্যালো
বুঝতে পারিনি যে আবার বলুন। ভলান্টিয়ারের যে একটা ইয়ে ছিল ওইখানে আমি আবেদন করছিলাম, কিন্তু আমি আপনাদের যে ভলান্টিয়ারের নিয়োগ দিচ্ছিলেন ওইটার জন্য আমি আবেদন জি করছিলাম, কিন্তু আসলে আমি আমি একটা রিসোর্টে কাজ করি, আমার সময়ের সংকীর্ণতার জন্য আমি ওইখানে এইবার যুক্ত হতে পারি নাই, কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল ওইখানে যুক্ত হওয়ার। আমি নেক্সটে ইটস কোনো সুযোগ আসলে আমি কমপ্লিটলি ওকে। অবশ্যই করব। জি ভাই, ইটস কমপ্লিটলি ওকে। আমরা ওই জায়গাটাতে পরে আলোচনা করব। অ্যান্ড থ্যাংক ইউ আপনাকে আগ্রহ প্রকাশ করার জন্য। তবে আমরা যে জায়গায় জিনিসটা বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি এখনকার পরিস্থিতি যেরকম ডিল করছেন, আপনার ক্যারিয়ার, পার্সোনাল লাইফ, শেখার জায়গা, ওই বিষয়গুলো আপনার মাঝে স্ট্রেস তৈরি করছে যে কোথায় আছেন, কিভাবে ইমপ্রুভ করবেন বা আরো কিভাবে ভালো করতে পারেন। সো আমি লাস্ট আরেকজনের কাছে একটু শুনে তারপর আবার টপিকে চলে যাব। আবু জিহাদ নূর, প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে শুনছিলাম আপনাদেরকে, ভালো লাগে, প্রথম থেকে ক্লাসগুলিতে জয়েন করছি। তো আমি বাংলাদেশের একটা প্রথম সারির মাল্টিন্যাশনাল বাংলাদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতেছি গত 4 বছর। এর আগে আরো 3টা কোম্পানিতে ছিলাম। তো আমি এমন একটা ফ্যামিলি থেকে এসেছি, ছোটবেলা থেকে দেখে আসছি যে আসলে আমার বাবার কাছে সবাই সমাধানের জন্য আসতেন। আচ্ছা। উনি সবার প্রবলেম শুনতেন, সমাধান করতেন, বা সুপিরিয়র হিসেবে আমার বাবাকে সবাই মানতেন। তো ছোটবেলা থেকে আমার মধ্যে ওই ধরনের মেন্টালিটি নিয়ে বড় হওয়া আর কি। পরবর্তীতে ওই ধরনের একটা চাকরি করতে গিয়ে নানা ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে। দেখা গেছে যে আমি যার সাবঅর্ডিনেট, আমার যে বস, উনি কিছু বললে সেটাকে হজম করতে একটু কষ্ট হয়েছে। তারপরেও যেহেতু চাকরি করতে হবে মানিয়ে নিয়েছিলাম আর কি। কিন্তু ইদানিং মনে হয় আমার সেই পেছনের যে কি বলে সুপ্ত থাকা অবস্থাটা, সেটা আমার কিছুটা আমাকে আসলে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমার বস কিছু একটা বলছেন, সেটা আমি নিতে পারছি না, এবং নিতে না পারার কারণে দেখা যাচ্ছে যে আমাদের দুইজনেরই বস একজন আছেন, তার সাথে হয়তো আমি আমারটা শেয়ার করছি, অন্য একটা শেয়ার করছেন, একটা সময় কনফ্লিক্ট, এবং সেই কনফ্লিক্টের কারণে দেখা যাচ্ছে যে যেহেতু উনি আমার সাথে একটু বেশ সিনিয়র হবেন, বা আমার বয়স হচ্ছে মাত্র এখন 32, 31, 32, দেখা যাচ্ছে ওনার বয়স 40, 42। তো সেই জায়গা থেকে যে একবারে ডিপার্টমেন্টাল হেড আছেন বা হচ্ছে ম্যানেজমেন্টের যারা আছেন, ওনারা বলছেন যে আপনি তো আসলে দুনিয়ার আপনারটা ঠিক আছে, ঠিক আছে, বাট আপনি সিনিয়র হিসেবে আলাদাভাবে একটা প্রায়োরিটি পেয়ে থাকেন, যেটা আমাদের বাংলাদেশে হয়ে থাকে আর কি, যে না ও তো জুনিয়র, আসলে ওটা ঠিক হইলেও নেওয়া যাবে না, এরকম আসলে কালচারটা সব জায়গায় ঠিক থাকে। তো এখন এইটার ফলে যেটা হচ্ছে, আমি দৈনন্দিন জীবনে গিয়ে ভালো রকমের স্ট্রেসের মুখোমুখি হচ্ছি, এবং সেই সাথে বাসায় যখন যাচ্ছি, আমার 4:30 পর্যন্ত অফিস হয়, 5টা 5:30টার সময় বাসায় যাচ্ছি, বা অন্যান্য কিছু কাজের সাথে সংযুক্ত হচ্ছি, সেই সময়টাতেও এই যে অফিসের যে চাপটা, এই চাপটা গভীরভাবে আমাকে বিষণ্ণ রাখে। আমি অন্য যে কাজগুলি আছে, লেখালেখি করা, তা হচ্ছে আমার অন্য দিকে যে আগ্রহগুলো আছে, দিন শেষে গিয়ে সেখানে সময় দেওয়ার যে আসলে মানসিকতা, সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। এবং শুধু তাই না, দেখা যায় যে আমার একটা বাচ্চা আছে, ওকে এবার স্কুলে দিলাম, আমার ওয়াইফ, ওরা কিছু বললেও মনে হচ্ছে যে আমার কাছে বিরক্ত লাগছে। তো এখন যে আসলে ঠিক কিছু কাজ থাকে, এই বিষয়গুলো আমার মাথায় আসছে না, না আমাকে দিনে চাকরি হবে না, আমি মনে হয় চাকরি করতে পারবো না, বা আমাকে কি, এই স্ট্রেসটা থেকে অনেকভাবে আমি চেষ্টা করেছি নিজে বিরত থাকার জন্য, বাট ইদানিং দেখছি যে আসলে প্রেশারের ওষুধ খেতে হচ্ছে এই বয়সে এসে। আবার প্রেশারের ওষুধ যদি বন্ধ করে দিই 2-3 দিন, দেখা যায় যে আমার অসুস্থ হয়ে পড়ছি। তো এটা আসলে শেয়ার করার পিছনে কারণ হচ্ছে যেহেতু আপনার ক্লাসগুলো করছি, পাশাপাশি আপনার হয়তো বা ভবিষ্যতে এটা আমাদেরকে সমাধান দেওয়ার জন্য কাজে লাগতে পারে, বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অথবা তার সাথে যদি মিলে যায়, উনি হয়তো উপকৃত হবেন। আপনাকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনি আমাদের জন্য সময় দিচ্ছেন এবং বিষয়গুলো শুনছেন।
থ্যাংক ইউ জিহাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ইয়ে করার জন্য। আচ্ছা, জেপি ল ক্লিনিক, আপনি শেয়ার দিচ্ছেন স্ক্রিন, এটাকে একটু বন্ধ করা যায়? ওকে, ওকে। সো জিহাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আপনার জায়গাটা কিছুটা হলেও বুঝতে পারছি, অ্যান্ড ওই জায়গাটা আসলে কিভাবে রোল প্লে করতেছে আমি আসলে আমি মনে হয় যে অনেকেই হচ্ছে এটার সাথে কানেক্ট করতে পারবে। ডে টু ডে লাইফে একে তো অফিসের যে সিচুয়েশনটা ওইটা ডিল করা, এবং ওইখানে বস থেকে শুরু করে ওভারঅল এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে যে এরকম পরিস্থিতি ফেস করা যায়, এটা প্রতিদিনই আপনার মাঝে কিছু না কিছু আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতেছে। অ্যান্ড এর ফলে যেটা হয় যে আমরা দীর্ঘদিন যখন এরকম অবস্থার মধ্যে দিয়ে যাই, তখন আমাদের অন্যান্য আগ্রহগুলো আসলে খুব কমে যেতে থাকে, বা ওই এনার্জিটা পাওয়া যায় না যে দিন শেষে বাসায় গিয়ে ওয়াইফ, বাচ্চা বা অন্যদের সাথে ভালো সময় কাটানো অথবা নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করে, সেটা অনেক কঠিন হয়ে যায়। আমি চেষ্টা করব যে আজকে আমাদের এই সেশনটার মাধ্যমে আমি ছোট ছোট কিছু জিনিস শেয়ার করব, যেগুলো হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে হয়তো আগামী 1 মাস আপনি যদি রেগুলার বেসিসে একটু প্র্যাকটিস করেন, জিনিসগুলো কিছুটা হলো আপনি ইয়ে করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, এবং ধীরে ধীরে সেখান থেকে আর কি একটা হেলদি লাইফস্টাইল দিকে যেতে পারবেন। তবে অ্যাট দ্য সেম টাইম আর কি যদি এমনটা হয় যে হ্যাঁ ভাই এইগুলো আমার জন্য কাজ করছে না, তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে একজন থেরাপিস্টের সাথে বসে জাস্ট অল্প কয়েকটা সেশন নিলেই হবে, যে যাতে হচ্ছে আপনি ইয়েটা ডে টু ডে লাইফের স্ট্রেসটা 1-to-1 কাজ করে ম্যানেজ করতে পারেন। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার নিজেকে একটু প্রায়োরিটি দেওয়া দরকার, কারণ এখন যেহেতু প্রেশার ওষুধ খেতে হচ্ছে, তার মানে এই জিনিসটা ডিল করাটা আপনার জন্য আসলে বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমরা চাই না যে আপনি এটা আরো কন্টিনিউ হোক বা আর একটু বাড়তে থাকুক। সো থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আপনি আমাদের সাথে এটা শেয়ার করেছেন, এবং শুধু শেয়ার না, আমি আর কি এটাতে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবো যে অন্যরাও আর কি জিনিসটা যাতে আর কি বোঝার চেষ্টা করেন এবং বুঝে সেই সাথে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, যাতে হচ্ছে আমরা হেল্পটা আরো ভালোভাবে করতে পারি। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সোর্সের স্ট্রেসের হিসেবে, তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রেসের এই সোর্স গুলো কিন্তু খুব কমন, মানে আমাদের সবার লাইফে এরকম চলতেছে, কোথাও কিন্তু এই জিনিসগুলোর আর কি ডিফারেন্ট কিছু নাই। সো ফলে যেটা দেখা যাচ্ছে যে আমরা সবাই কোনো না কোনো ভাবে এই সোর্স গুলোর সাথে পরিচিত, যে এক্স্যাক্টলি আসলে কি চলতেছে এবং কোন জায়গাটায় ইস্যুস গুলো হইতেছে। তাই এই ইফেক্ট গুলো নিয়ে এখন আমরা একটু কথা বলি যে আর কি এই স্ট্রেসের কারণে কি ধরনের ইফেক্ট আমরা আসলে দেখি। আমাদের মেমোরি প্রবলেম হয়, আমাদের হচ্ছে কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের জাজমেন্ট খুবই আর কি জাজমেন্টের ক্ষমতা বা বিচার করার ক্ষমতা বা বোঝার ক্ষমতা কমে আসে, শুধুমাত্র নেগেটিভ জিনিসগুলোকে আমরা দেখি, এবং সবসময় একটা অ্যাংশাস, একটা উদ্বিগ্নতা সবসময় পেছনে থাকে আমাদের, কনস্ট্যান্টলি আমরা দুশ্চিন্তা করতে থাকি, এমনকি ডিপ্রেশন, মুডিনেস, শর্ট টেম্পার, সেন্স অফ লোনলিনেস, আইসোলেশন, এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তারপর আছে হচ্ছে অনেক সময় যে বডি পেইন, হার্ট ডিজিজ, ডাইজেস্টিভ প্রবলেম, অনেকের হজমের অসুবিধা হয়, এবং এই জিনিসটাও কিন্তু আর কি খুবই কমন এবং প্রায়ই আমরা দেখতে পাই। অনেকের হচ্ছে রাতে ঘুমানোর আর কি একটা প্রবলেম হয়, সেটাও কিন্তু খুব কমন। এবং এছাড়াও লং টার্মে, আমি বলতেছি না যে প্রথমেই তৈরি হয়, লং টার্মে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারের কিছু আর কি সিমটম দেখা দিতে পারে, ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইয়ে দিতে পারে, এছাড়াও ফোবিয়া, এংজাইটি এবং আরো অনেক ইস্যুস আমরা দেখতে পাই যাদের মধ্যে ইয়ে থাকে। সো এই লং টার্ম ইফেক্ট গুলো এড়ানোর জন্যই আমাদের ডে টু ডে লাইফের স্ট্রেস ম্যানেজ করাটা অনেক জরুরি। সো সেখানেই হচ্ছে একটু জানা দরকার যে কোন জিনিসগুলো আমাদেরকে ট্রিগার করে। সাধারণত কোনো ঘটনা আমাদের স্ট্রেস ট্রিগার করে, কোনো ইস্যু সামনে আসলে আমাদের স্ট্রেস ট্রিগার করে, কোনো অবজেক্টস আমাদের সামনে থাকলে আমরা স্ট্রেস দ্বারা ট্রিগার্ড হই, কোনো সিচুয়েশনস আসলে অনেক সময় আমরা ট্রিগার্ড হই। যেমন মনে করেন যে একটা ডেডলাইন সামনে আসলো, এটা একটা ঘটনা, একটা ডেডলাইন সামনে আসলো, এটা দেখেই আপনার মধ্যে স্ট্রেস তৈরি হয়ে গেল, কিন্তু মূল ঘটনাটা কি, স্ট্রেসের কারণ কি ডেডলাইনটা, নাকি হচ্ছে এটা করতে গিয়ে যে সিচুয়েশনটা আপনার ফেস করতে হবে সেটা, ওইটা একটু বোঝা দরকার।
অথবা অনেকে দেখবেন যে ওই যে পত্রিকা খুললে নিউজে অনেক সিচুয়েশন বা ইস্যুস পেলে ওইখানে হচ্ছে ট্রিগার্ড হন যে দেশের কি অবস্থা হচ্ছে অথবা অন্যান্য জায়গায় কি সিচুয়েশন তৈরি হচ্ছে, ওইটার কারণে আমার মধ্যে স্ট্রেস তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম অবজেক্ট, বিভিন্ন জিনিসপত্র দেখলেই স্ট্রেস ট্রিগার করতে পারে। সো এই বিষয়গুলো একটু খেয়াল করা যে আপনার মাঝে আসলে কি ধরনের ইস্যু আর কি আপনি খেয়াল করেন যেটা হচ্ছে আপনার স্ট্রেসের কারণ হতে পারে বা আপনাকে স্ট্রেসে ট্রিগার করতে পারে। ট্রিগারটা একবার বুঝতে পারলে তখন আমরা সেটাকে কমিয়ে আনার চেষ্টা করতে পারি যাতে ওইটা আমাদেরকে আর ট্রিগার না করে। সো যখন হচ্ছে আমরা ট্রিগার নিয়ে কথা বলতেছি, সো ট্রিগার নিয়ে কথা বলতে গেলে আমাদের আর কি তখনই ফিগার আউট করা লাগে যেহেতু আমরা আমাদের সিমটম গুলো বুঝতে পারতেছি, আমরা আমাদের ট্রিগার পয়েন্ট গুলো বুঝতে পারতেছি এবং আমরা এটাও জানি যে এটা লং টার্ম কন্টিনিউ হলে আমাদের মধ্যে কি ধরনের ইস্যু আসবে। তখনই আমাদের নিজেদের মাঝে ইন্টারভেনশন তৈরি করতে হবে। ইন্টারভেনশন মানে হচ্ছে এই যে আমরা ডে টু ডে লাইফের যেই প্রসেসিং এ আছি, আমি হয়তো একটা কোপিং মেকানিজম অ্যাডাপ্ট করছি, আমি হয়তো ভিন্নভাবে চেষ্টা করতেছি, কিন্তু আমার ওই জিনিসটা কাজ করতেছে না বা আমার এক্সিস্টিং যে ওয়ে অফ আর কি ডিলিং উইথ স্ট্রেস আছে এটা আমাকে খুব বেশি হেল্প করতেছে না, সাময়িকভাবে হেল্প করতেছে, অথবা স্ট্রেস তৈরি হওয়াটা বা খারাপ লাগাটাকে কমাতে পারছে না। তখন এটাকে একটু ইন্টারভেন করতে হয়, একটু বাধাগ্রস্ত করতে হয় হেলদিয়ার হ্যাবিট দিয়ে বা প্র্যাকটিস দিয়ে। তো আমরা এখন সেখানে চলে যাই যে কি কি প্র্যাকটিস আমরা করতে পারি। আমি এখানে যে সকল প্র্যাকটিস দেখাবো সবগুলোই আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো যাতে হচ্ছে আপনারা পরবর্তীতে দেখতে পারেন। সো কমন আনহেলদি কোপিং স্ট্র্যাটেজিটা আগে জেনে নেই, যেটা এখন আপনাদের অনেকের মাঝেই আছে, সেটা হচ্ছে স্মোকিং, ড্রিঙ্কিং টু মাচ। মানে অনেকেই হচ্ছে স্ট্রেসে পড়লে অনেক বেশি স্মোক করেন, অনেক বেশি ড্রিঙ্ক করেন, যেটা আমাদের জন্য আনহেলদি, যেটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না। সাময়িক সময়ের জন্য আমাদেরকে একটু ভালো ফিল দেয়, বাট লং টার্মে এটা ভালো ফিল দেয় না। ইউজিং ড্রাগস টু রিল্যাক্স, অনেক সময় আমরা ড্রাগ ইউজ করি নানা রকম আর কি ইনস্টেন্স আর কি ইমোশন ক্রিয়েট করে এরকম ড্রাগ নিজেদেরকে অ্যাপ্লাই করি যাতে হচ্ছে আমরা ইয়ে করি, গাঁজা, মারিওয়ানা হোক, তারপর হচ্ছে হেরোইন অথবা হচ্ছে ইয়াবা বা এই ধরনের আরো ধরনের বিষয়গুলো। তো এই জিনিসগুলো আমাদেরকে সাময়িক সময় মনে হতে পারে যে হ্যাঁ এগুলো তো খুব হেল্প করছে, আমাকে তো কাজে রাখতেছে, বাট এগুলো লং টার্মে হেল্পফুল না। অনেকে নিজেকে ফ্রেন্ড ফ্যামিলি ও বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে আইসোলেট করে ফেলে, উইথড্র করে ফেলে যে আমার কারোই দরকার নেই, আমি একটু একা থাকি, আমি কোনো স্ট্রেস নিতে ইচ্ছা করতেছে না। তারপর হচ্ছে অনেকে হচ্ছে একজনের আর কি অন্যজনের উপর একজনের জিনিস আরেকজনের উপর ঝাড়ে, মানে হয়তো অফিসে খুব স্ট্রেস যাচ্ছে কিন্তু বাসায় এসে খুব রাগ দেখাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে বা খুবই রিয়্যাক্ট করতেছে। স্লিপিং লেস অর টু মাচ, মানে আমরা অনেক সময় অনেক বেশি ঘুমাই, স্ট্রেস দেখলে আমাদের ঘুম চলে আসে। আপনারা খেয়াল করবেন আপনাদের অনেকের মাঝেই এই টেন্ডেন্সি আছে, প্রবলেম থেকে এসকেপ করার এটাই একটা ওয়ে। অথবা অনেকে হচ্ছে ঘুম আসে না, একেবারে ঘুম চলে যায়। জোনিং আউট ফর আওয়ার্স ইন ফ্রন্ট অফ টিভি অর কম্পিউটার্স অথবা মোবাইল ফোন। সো আমরা দেখা যায় যে আর কি কোনো রকম আর কি ইন্টেনশন ছাড়া, কোনো রকম ইয়ে ছাড়াই আমরা হচ্ছে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতেছি, ব্রাউজ করে যাচ্ছি, ইউটিউব দেখতেছি বা রিল দেখতেছি, কিন্তু এটা কোনো কিছুই ক্যারি করে না, কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট নিয়ে আসে না। তো এই অ্যাপ্রোচ গুলো যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি এখনো হেলদিয়ার অ্যাপ্রোচ গুলো নিতে শুরু করেন নাই বা নিচ্ছেন না। ওকে, সো আমরা শুরু করি হেলদিয়ার অ্যাপ্রোচ গুলো দিয়ে। প্রথমে হচ্ছে যে কোনো এংজাইটি বা স্ট্রেস যে কোনো কিছু ইয়ে করার জন্য আমাদের প্রথম দরকার হচ্ছে নিজেকে স্টেবল করা। সো নিজেকে স্টেবল করার প্রথম আর কি অ্যাপ্রোচটাই হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। অর্থাৎ যত ভালোভাবে আপনি ব্রিথ করবেন, যত সুন্দরভাবে আপনি নিজের মধ্যে অক্সিজেনের সাপ্লাই নিশ্চিত করবেন, তত ভালো হচ্ছে আপনার কি বলবো যে ইমোশনটা হচ্ছে গ্রাউন্ডেড হবে, আপনি রিল্যাক্স হবেন। এখানে একটা আর কি পেপার ফোল্ড আনফোল্ড হচ্ছে, খেয়াল করতেছেন সবাই? দেখতেছেন যে একটা পেপার ইয়ে হচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে পেপারটা যেভাবে ফোল্ড আনফোল্ড হচ্ছে এইটার সাথে সিকোয়েন্স ধরে রেখে শ্বাস নেওয়ার একটা ব্যায়াম আমরা করতে পারি। মনে করেন যখন আনফোল্ড হচ্ছে তখন আমরা শ্বাস নিব, তারপর ধীরে ধীরে ছেড়ে দিব। তো এটা দিকে সাথে একটু সিনক্রোনাইজ করতে পারেন। এই যে এখন শ্বাস নিতে শুরু করেন, এইটার সাথে সাথে যতবার এটা দেখবেন ততবার এইভাবে প্র্যাকটিস করতে পারেন।
সো প্রথম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজটা এখন আপনি আপনার যাতে প্রপারলি যখন করলেন ওই সময়টাতে এটা আসেনি মনে হয়, ওই আগের স্লাইডে ক্লিক করে পরে আবার এখানে ক্লিক করতে হবে। কি আপনার কি দেখতে পাচ্ছেন এখন? দেখতে পাচ্ছি কিন্তু একই অবস্থায় আছে এটা। ও আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি হচ্ছে এটা আপনাদেরকে পাঠিয়ে দিব না, সো দ্যাট আপনারা ওইখানে দেখে নিয়েন। সো জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট একটা টাইম দেওয়া আর কি, যে আমরা কিভাবে হচ্ছে ব্রিথ প্র্যাকটিস করব আর কি, সেটার জন্য। তো দম নেওয়া এবং দম ছাড়া খুবই সিম্পল, খুবই প্রাচীন একটা প্র্যাকটিস। এটাতে কোনো আহামরি কোনো জটিলতা নাই। আমাদের প্রত্যেককে একটু দম দিতে হবে, নিজেকে একটু শ্বাস নিতে হবে, যে না যখনই স্ট্রেসের সিমটম গুলো আসছে তখন নিজেকে গ্রাউন্ডেড করার জন্য রিল্যাক্স করা দরকার। সো সেটার জন্যই একটু ব্রিদিং এক্সারসাইজ করা, এটার মাধ্যমে আমাদের স্টেবিলাইজেশন শুরু হয়। এরপর যেটা আমাদের আলোচনায় আসবে সেটা হচ্ছে আনপ্লাগ ইয়োরসেলফ। এই জিনিসটা হচ্ছে অনেক সময় আমরা দেখি না যে ওই যে কম্পিউটার, ল্যাপটপ বা অনেক কিছু যে রিস্টার্ট দিলে ঠিক হয়ে যায় বা অন অফ করলে ঠিক হয়ে যায়। আমাদের নিজেদেরও অনেক সময় হচ্ছে কিছু কিছু সিচুয়েশনে একটু আর কি ব্রেক নিতে হয়, একটু আনপ্লাগ করতে হয়, যাতে হচ্ছে আমি আবার ফাংশনাল হইতে পারি। এবং এই সময়টাতে এটা আর কি 5 মিনিট থেকে শুরু করে অনেক লম্বা সময় আপনি নিতে পারেন, ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক, আপনি কি ধরনের কাজে যুক্ত আছেন বা কিরকম সময় আছেন। সো এটাও দেখবেন যে অনেকে আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতেছেন, সেটা হচ্ছে যে একটা ব্রেক নেয়া, যে ব্রেকটা নেওয়ার মাধ্যমে আপনি কিছুটা সময় নিজেকে একটা হাওয়া বাতাস দিচ্ছেন, একটু দম নিচ্ছেন, একটু রিল্যাক্স হচ্ছেন, তারপর আবার আপনার কাজে ব্যাক করা। এটা আমাদেরকে অলমোস্ট সবসময় হেল্প করে। সো দিস ইজ দ্য আর কি ভেরি বেসিক জিনিস, যেটা হচ্ছে আমরা সবাই করতে পারি। এটার জন্য কোনো আর কি অনেক বেশি নলেজ দরকার হয় না, অনেক প্র্যাকটিস দরকার হয় না, জাস্ট এই ব্রিদিং এক্সারসাইজ এবং একটু নিজেকে আলাদা সময় দেয়। এখন আমরা ধীরে ধীরে আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। আমাদের একটু বোঝা লাগবে যে আমাদের মধ্যে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সটা আসলে কি, যাতে হচ্ছে আমাদের নিজেদেরকে একটু বুঝতে পারি যে আমার মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। খেয়াল করবেন অনেক সময় স্ট্রেসফুল সিচুয়েশনে আপনার মধ্যে ফাইট অর ফ্লাইট রেসপন্স আসতে পারে, এটা আমাদের বেসিক ইনস্টিংক্ট থেকে আসে, এটাতে কোনো জাজমেন্টের কিছু নেই। জাস্ট আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন এবং ওখানে আপনার কি ধরনের আর কি রিয়াকশন আসতেছে। ফ্লাইট মানে হচ্ছে সিচুয়েশনটা ত্যাগ করা, মানে ওইখান থেকে বের হয়ে যাওয়া, নিজেকে ওইখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। এবং এটা আমাদের মধ্যে বডিলি রেসপন্সের মতো অটোমেটিক আসে। অনেক সময় এটা হচ্ছে ওই যে গাট ফিলিংস এর মতো কাজ করে, ওকে এখন আমি এটা করব, বা এটা করলে আমার ভাল লাগবে, বা এটা করলে আমি ইয়ে করব। অথবা হচ্ছে ফাইট, না আমি হচ্ছে এখনই হচ্ছে এটা থেকে ডিল করব, এটার সাথে ইয়ে করতে পারবো। সো সব সিচুয়েশনে যে আপনার ফাইট করার মানসিকতা থাকবে বিষয়টা এরকম না। আবার সব সিচুয়েশনে যে ফ্লাইট করাটা অন্যায় বা ফ্লাইট করাটা কাপুরুষতা বা যেটা আমাদের সোসাইটিতে দেখা হয়, বিষয়টা মোটো এরকম না। প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ আপনার বুঝতে হবে যেটা আপনার জন্য অনেক বেশি স্ট্রেসফুল, সেই জায়গাটাতে আর কি ফাইট করা কতটুকু আপনার জন্য হেল্পফুল আর ফ্লাইট করাও কতটুকু আপনার জন্য হেল্পফুল। সিচুয়েশন ওয়াইজ আপনার মধ্যে যে রিয়াকশনটা আসবে সেটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যে আপনার মধ্যে কি সবসময় পালাতে ইচ্ছা করে, কি স্ট্রেসফুল কিছু দেখলেই কি আপনার মনে হয় যে না আমি আর এটা চাই না, আমি এটার মধ্যে দিয়ে আর কি যেতে চাই না। এই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করা যে আসলে কি চলতেছে। আমি আবারও বলতেছি এখানে কোনো রাইট রং কিছু নাই, এটা হচ্ছে আপনার নিজেকে একটু বোঝার চেষ্টা করা যে ফাইট অর ফ্লাইট মুডে আপনার মধ্যে কখন আসে, কোন কোন সিচুয়েশনে আসে। অনেক সময় দেখা যায় যে পাবলিক প্লেসে কোনো ধরনের আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হলে আমাদের মধ্যে অটোমেটিক আসে কোনো রকম এখান থেকে চলে যেতে পারলি বাঁচি, অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন। আবার অনেক সময় হচ্ছে এমন সিচুয়েশন হচ্ছে না এখানে আমার গ্রাউন্ডটা ধরে রাখা দরকার, আমি এখানে হচ্ছে নিজের প্রতিক্রিয়াটা দেখাবো, সো সেটাও কমপ্লিটলি ফাইন। কিন্তু এই ক্ষেত্রে যেটা জরুরি, যে কারণে আমি এটা নিয়ে কথা বলতেছি, যে আপনার নিজের রেসপন্স প্যাটার্নটা একটু খেয়াল করেন, যে ওখানে আসলে কি আছে, ওখানে আসলে কি চলতেছে, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। কারণ এই বোঝা এবং বুঝে সেটার সাথে হচ্ছে এমপ্যাথেটিক হওয়াটা জরুরি, যে আপনার ওই মুহূর্তটাতে কি কি জিনিস করা দরকার। যেমন রিসেন্টলি হচ্ছে মনে করেন ছিনতাইকারী অনেক বাড়ছে চারিদিকে, তো এখন যাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে, যাদের কাছে খুব কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় আমাদেরকে, তো ওইখানে কি ফাইট করাটা কি আমার জন্য বুদ্ধিদীপ্ত কিনা, কারণ ওদের কাছে আর কি অনেক ধরনের ধারালো ছুরি থাকে বা পিস্তল টিস্তল থাকে বা ইয়ে থাকে। তো এরকম পরিস্থিতিতে কি আমি
ফাইট করব নাকি আমার ফ্লাইট করাটা এখানে বেশি জরুরি, যদি আমি নিজে ইকুইপ না হই এই জিনিসগুলো ডিল করার ক্ষেত্রে। আবার কিছু কিছু জায়গা থাকে যেখানে সেটা হইতে পারে আর কি অফিস সিচুয়েশন অথবা বাসার সিচুয়েশন, যেখানে হয়তো ফাইট করা যেত। এখন ফাইট মানেই যে ভায়োলেন্ট হইতে হবে বিষয়টা এরকম না। ফাইট করার সময় আমরা নানা রকম নন ভায়োলেন্ট অ্যাপ্রোচও নিতে পারি। এটা হইতে পারে কমিউনিকেশন, এটা হইতে পারে নিজের ইমোশন ম্যানেজমেন্ট, সামনের মানুষটার সাথে ইন্টারাকশন বা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি, সেটাও হইতে পারে। সো ফাইট মানেই যে আমার সবসময় খুব ভায়োলেন্ট হতে হবে বিষয়টা এরকম না। ফাইট মানে হচ্ছে উইল ডিল উইথ দ্য সিচুয়েশন, অথবা ফ্লাইট মানে হচ্ছে ওকে আমি এই সিচুয়েশন থেকে নিজেকে সরায় নিয়ে যেতে চাই। সো আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার মধ্যে কি ধরনের আর্জ বেশি আসে, কোন সিচুয়েশনে আসে, তখন গিয়ে আপনি নিজের প্র্যাকটিসে নিয়ে আসতে পারবেন হেলদি হ্যাবিট গুলা কি কি করা দরকার। তারপর আমরা কথা বলবো হচ্ছে যে আমরা কি ধরনের স্টেবিলাইজেশন টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারি নিজেদের ডে টু ডে লাইফের স্ট্রেস গুলোকে ম্যানেজ করার জন্য। তো এর মধ্যে হচ্ছে আজকে আমরা এগুলো সবগুলো নিয়ে কথা বলার সুযোগ পাবো কিনা আমি শিওর না, বাট কয়েকটা নিয়ে আমি কথা বলি। একটা হচ্ছে মাইন্ডফুলনেস, থেরাপিউটিক জার্নালিং, টাইম ম্যানেজমেন্ট, অ্যাসার্টিভনেস, সেলফ টক, গ্রোথ মাইন্ডসেট, অ্যাক্টিভ লিসেনিং এবং এনবিসি। যে প্রত্যেকটা টেকনিকে আমাদেরকে হেল্প করে আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন আসপেক্ট থেকে যে ধরনের স্ট্রেস আসে সেগুলোকে ম্যানেজ করার। আমরা একটা একটা করে কথা বলি বা আলোচনা করি। আচ্ছা, স্ট্রেস ম্যানেজমেন্টের একদম প্রথম যে জিনিসটা আমাদের সবার ফেস করা লাগে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ হচ্ছে টাইম আমাদের কাছে লিমিটেডই থাকে, কিন্তু আমাদের রিসোর্সেস থাকে না ওই টাইম অনুযায়ী নিজেকে রেডি করার, কাজ করানোর, অ্যাক্টিভিটি করার। সো ফলে যেটা দেখা যায় যে আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক স্ট্রাগল করি। আমরা প্রপারলি হচ্ছে ইয়ে করতে পারি না, কি বলে, কাজটা শেষ করতে পারি না, বা ওই অনুযায়ী টাইম অ্যালোকেট করতে পারি না, কোন খাতে বেশি সময় দিব কোনটাতে কম সময় দিব সেটা নিয়ে আমরা অনেক সময় স্ট্রাগল করি। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা মোটামুটি সবাই একটা আর কি প্রবলেমের মধ্যে দিয়ে যাই। তো এই প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমরা দেখা যায় যে আমাদের কাজ জমতে থাকে, আমাদের লোড বাড়তে থাকে, সো স্ট্রেসটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তো টাইম ম্যানেজমেন্ট একদম বেসিক কয়েকটা জিনিস নিয়ে আমরা একটু কথা বলি, যে ইনিশিয়ালি টাইমটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। সো টাইম ম্যানেজমেন্টে আমরা যে স্ট্রাকচারটার কথা রেকমেন্ড করি সব জায়গায় সেটা হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স এর কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। আপনারা সবাই নিজেদের ডে টু ডে লাইফের আগামী এক সপ্তাহর অথবা এক মাসের, ইভেন পুরো লাইফেরটাও প্ল্যান করতে পারেন, বাট আমি এক সপ্তাহের কাজ দিব। আগামী এক সপ্তাহে আপনাদের যত ধরনের কাজ আছে আপনাদের হাতে সবগুলা লিস্ট, যে কি কি কাজ আপনাদের মধ্যে করতে হয়। আপনার ঘুম দিতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, মোবাইলে কমিউনিকেট করা লাগে, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা লাগে, ওয়াইফ বা পার্টনার, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা ওদের সাথে টাইম দিতে হয়, আপনার পড়াশোনার কাজ করতে হয়, আপনার বিভিন্ন ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হয়, বিভিন্ন প্রজেক্ট ডেডলাইনের মেট করতে হয়, সব কাজ একটা লিস্ট করেন, একটা লিস্ট করে দেন হচ্ছে এই স্ট্রাকচারটা বানাবেন। এই স্ট্রাকচারে হচ্ছে 4টা ঘর আপনারা দেখতে পাচ্ছেন। সো কলামগুলো হবে হচ্ছে আর্জেন্ট এবং নট আর্জেন্ট, কোন কাজটা আর্জেন্ট আর কোন কাজটা নট আর্জেন্ট আমরা এই কলামগুলোতে বসাবো। আর 2টা রোতে আমরা বসাবো ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। সো এই যতগুলো লিস্ট করলাম আমরা কাজের, ওই লিস্টের প্রত্যেকটা কাজ এনে আমরা এখানে বসাবো, যে কোনটা একই সাথে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, সেই কাজগুলো 1 নাম্বার করে বসবে। এবং এই জিনিসটা আমাদের ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, যে এই কাজগুলো আমার এখনই ডিল করে শেষ করতে হবে। দ্বিতীয় যে ঘরটা আছে সেটাতে দেখেন যে লেখা আছে ফোকাস, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, অর্থাৎ লং টার্মে আপনার জন্য ইম্পর্টেন্ট। সেটা হতে পারে কোনো বছর শেষে কোনো পরীক্ষা আছে, অথবা কোনো স্কিল ডেভেলপ করা লাগবে, অথবা কেরিয়ারে কিছু মেজর ডিসিশন নেওয়ার জন্য কিছু জায়গা তৈরি করা লাগবে, অথবা রিলেশনশিপ, ফ্যামিলি, এই জায়গাতে কিছু আর কি শেয়ার্ড কোয়ালিটি তৈরি করা লাগবে। সো এই জায়গাগুলোতে হয়তো এখনই করতে হবে না, বাট আপনার প্রতিদিনকার লাইফে কিছু না কিছু জিনিস এখানে প্র্যাকটিসে আনতে হবে। সো এটা তখন আমরা সেকেন্ড ঘরে বসাবো। তারপর থার্ড ঘরটা দেখেন, নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট। এই জায়গাটা খেয়াল করা যে এইখানে আসলে কি কি জিনিস কাজ আছে, যে কাজগুলো এই যে আপনি যা যা কাজ করতেছেন এখানে নট ইম্পর্টেন্ট আর কি, নট বাট আর্জেন্ট। যেমন মনে করেন যে অনেক সময় হচ্ছে অনেক রকম কল আসতে পারে, অনেক মানুষের সাথে হচ্ছে আর কি ছোটখাটো ইন্টারাকশন করা লাগতে পারে, যেগুলো না করলেও চলে, করলেও সমস্যা নাই।
সো আবার অনেক কিছু আছে যেটা হচ্ছে ইমিডিয়েটলি ডিল করা লাগে, চেষ্টা করুন এগুলো ডেলিগেট করে দেওয়ার। ডেলিগেট মানে যদি সম্ভব হয় অন্য কেউ করতে পারে তাহলে খুব ভালো, আর যদি একান্তই আপনার করতে হয় সেটাকে যত ছোট টাইম স্প্যানে নিয়ে আসা যায়। হ্যাঁ, জাস্ট তাড়াতাড়ি কমিউনিকেশনটা শেষ করে এটা শেষ করা, অর্থাৎ কোনো রকমের জিনিসটা ডান করতে হবে, করে ফেলা, যাতে হচ্ছে এই জিনিসটা আপনার খুব বেশি মাথা ব্যথার কারণ না হয়। আর 4 নম্বরে যেই কাজটা সেটা হচ্ছে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, অর্থাৎ হচ্ছে এটার কাজগুলো আপনি এমন কি কি কাজ করতেছেন যেটা আসলে দরকারও নাই, কোন রকম ইম্পর্টেন্সও নাই, কোন রকম আর্জেন্সিও নাই, বাট আপনি করতেছেন। মনে করেন মাইন্ডলেস ব্রাউজিং ইয়েতে, এখন এইটা কি আর কি খুব ইম্পর্টেন্ট কিনা এই টাইমটুকুতে, বা এই টাইমটুকু কিভাবে আপনি কাজে লাগাবেন। সো এই যে কাজগুলো অ্যাভয়েড করা যায় কিনা আপনার লিস্টে একটু আপনি রিভিউ করবেন। সো এখন আসতে পারে ভাই এইটাই তো আমার হচ্ছে একমাত্র বিনোদনের উৎস, তাহলে বিনোদন যদি হয় তাহলে বিনোদনের জন্য এটার একটা স্পেসিফিক টাইম থাকবে। এখন বিনোদনটাকে আপনার জন্য আর্জেন্ট অথবা ইম্পর্টেন্ট কোন ক্যাটাগরিতে পড়ে? তো খেয়াল করবেন বিনোদন হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। সো এটা হচ্ছে দুই নাম্বার ঘরে যাইতে পারে যে হ্যাঁ প্রতিদিন আমি 1 ঘন্টা করে আমি একটা সিরিজ দেখবো, মুভি দেখবো, অথবা আমি হচ্ছে কোনো একটা আর কি ব্রাউজ করব, কিছু একটা করব যেটা হচ্ছে আমার ভালো লাগে, গেম খেলবো অথবা কারোর সাথে সময় কাটাবো যেটা আমার ভালো লাগে, যেটা বিনোদনের পার্ট। সো এইভাবে টাইমের ক্যাটাগরিটা আপনারা করতে পারেন যাতে হচ্ছে আপনারা টাইমটা প্রপারলি ম্যানেজ করতে পারেন। সো এটা গেল টাইম ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ, আশা করি আর কি কিছুটা হলেও বুঝতে পারছি। আমি বাকিটা হচ্ছে ইয়ে করে দিয়ে দিব, এই জিনিসগুলো দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে। এখানে দেখেন যে একটা লিস্ট করা হয়েছিল কোথায় কি কি বসাতে হবে। সো এই যেখানে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট হইতে পারে ফ্যামিলি ইমার্জেন্সি, রিয়েল হার্ড ডেডলাইন্স ফর প্রজেক্টস। 2 নম্বরে হইতে পারে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, ওই যে এক্সারসাইজেস, শরীর ভালো রাখা দরকার, অথবা কেরিয়ার প্ল্যান করা দরকার, অথবা রিলেশনশিপ ঠিক রাখা দরকার। সো এগুলো ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, কিন্তু ধীরে ধীরে এগুলোতে ফোকাস করা লাগবে। আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট ওই যে যেই জিনিসগুলো হচ্ছে আমরা ইমিডিয়েটলি রেসপন্স করতে হবে বাট নট ইম্পর্টেন্ট, তো সেই পরিমাণ কাজ সম্ভব হলে ডেলিগেট করা কারো কাছে, অথবা হচ্ছে নিজে যতটুকু কম ইনভলভ থেকে শেষ করা যায় সেটা করা। আর সর্বশেষ নট আর্জেন্ট বাট এবং নট ইম্পর্টেন্ট। সো সেখানেও আর কি খেয়াল করে যে কোন জিনিসগুলো আপনি প্র্যাকটিসে করবেন, কোনটা করবেন। সো টাইম ম্যানেজমেন্টের এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা আমাদেরকে হেল্প করবে টাইমগুলোকে আর কি ইফেক্টিভলি ইফিশিয়েন্টলি ব্যবহার করার। নেক্সট যে জায়গাটা আসে সেটা হচ্ছে থেরাপিউটিক জার্নালিং। থেরাপিউটিক জার্নালিং হচ্ছে আমাদের ইমোশন এবং থটগুলোকে এমনভাবে লেখা যাতে হচ্ছে সেটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে রিফ্লেক্ট করে, এবং আমরা যাতে ওই জায়গাগুলোতে কিছুটা হইলেও আর কি আন্ডারস্ট্যান্ডিংটা আসে যে আমি আসলে কি চিন্তা করছি, কি অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেটা একটা ট্র্যাক ডাউন করা। সো থেরাপিউটিক জার্নালিং এ যেটা হয় যে বেসিক্যালি এইটাকে হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে নিজেদেরকে আর কি রিফ্লেক্ট করার জন্য, নিজেদের ইমোশন এবং চিন্তার প্যাটার্নটাকে বোঝার জন্য, যে মোস্ট অফ দ্য ডে আমার কি ধরনের চিন্তা আসে, কি ধরনের অনুভূতি আসে, কি ধরনের আর কি স্ট্রেসের পড়লে আমার মধ্যে কি ধরনের ইমোশন জেনারেট হয়, কি ধরনের সিচুয়েশনে পড়লে আমার মধ্যে স্ট্রেস তৈরি হয়। তো এই বিষয়গুলো বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য থেরাপিউটিক জার্নালিং এর কোনো বিকল্প নাই, এবং আমি এটা সবসময় রেকমেন্ড করব যে যেখানে আছেন প্রতিদিন অন্তত একটু এটা মেনটেন করবেন। এবং এইটা আপনি শুধু হচ্ছে আর কি নিজের জন্য করবেন বিষয়টা এরকম না, এটা তো ভবিষ্যতেও আপনার নিজেকে বোঝার জন্য এবং নিজের লাইফের ইস্যুস গুলো কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা বুঝতেও আপনাকে হেল্প করবে। এবং যদি কখনো থেরাপি নেন আপনার সাইকোলজিস্টও সেই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবে। সো রিফ্লেক্টিভ জার্নালিং এ ইউজুয়ালি আমরা আমাদের থটস, ইমোশন, এই জিনিসগুলো হচ্ছে আর কি ইয়ে করি, লিখে রাখার চেষ্টা করি যাতে হচ্ছে আমরা কিছুটা হলো বুঝতে পারি যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অ্যাওয়ারনেসটা আমাদের খুব জরুরি। এবং মাইন্ডফুলনেসও একই কথা বলা হয়, প্রেজেন্ট মোমেন্টে ফোকাস থেকে নিজের ইমোশন এবং থটগুলোকে বোঝা, এটা প্যাটার্নটা বোঝা এবং কি করছি সেগুলো সম্পর্কে ভালো আন্ডারস্ট্যান্ডিং আসা। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, সেই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখবেন। যে আমার একটা জার্নাল হয়েছিল এরকম যে আজ সকালে রাস্তায় জ্যাম ছিল অনেক, আমার খুব টেনশন হচ্ছিল যে আমি ঠিক মতো যাইতে পারবো কিনা, ভয় হচ্ছিল দেরি করলে কি হবে, কি করব। সো নিজেকে রিল্যাক্স করার জন্য একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা হইলো, ধীরে ধীরে নিজেকে শান্ত
মনে হলো? অর্থাৎ মাইন্ডফুল হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করা। এটার কিছু প্র্যাকটিস আছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে শেয়ার করে দিব। সো সেই প্র্যাকটিসটা করলে নিজেকে রিল্যাক্স রাখা যায়, কাম রাখা যায়। সো এটা সব সময় হচ্ছে আপনি লিখার মাধ্যমে নিজেকে আর কি ইয়ে করতে পারেন, আর কি কিছুটা বেটার ফিল করবেন, এবং দিন শেষে আপনার একটা ডকুমেন্টেড থাকলো যে আপনার আজকের অনুভূতি এবং চিন্তাগুলো কেমন ছিল। সো এই ছিল থেরাপিউটিক জার্নালিং। তারপর যে জিনিসটা নিয়ে আলোচনা করব সবচেয়ে বেশি যেগুলো নিয়ে কথা হয় সেটা হচ্ছে মেডিটেশন। সবাই মোটামুটি কম বেশি মেডিটেশনের কথা বলে, ভাই আমি মেডিটেশন করতে চাই, বা আমি অনেক প্র্যাকটিস করছি মেডিটেশন, আমি মেডিটেশন অনেক কিছু জানি, কিন্তু স্টিল দেখা যায় যে অনেকেই হচ্ছে এটা নিয়ে স্ট্রাগল করে। এখন এখানে স্ট্রাগল করার বেশ কিছু কারণও আছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের জন্য সুইটেবল মেডিটেশন অ্যাপ্রোচগুলো অনেক সময় জানি না যে কোনটা আমার জন্য বেটার। কারণ অনেকেই দেখা যায় যে অন্যরা যেটা করতেছে আমিও সেটা করব, বা দেখবেন অনেক সাইকোলজিস্ট না, অনেক আর কি এক্সপার্টই আছে যারা আর কি এই মেডিটেশন নিয়ে কথা বলেন, তারা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে আপনার উপর চাপায় দেওয়ার চেষ্টা করবেন। মনে করেন অ্যাজ এ সাইকোলজিস্ট আমি হয়তো পিএমআর অথবা ব্রিদিং এক্সারসাইজ অথবা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতেছি, আমি আপনাকেও এটা বলতেছি আপনার এইটাই করতে হবে, এইটাই হেল্প করবে, বিষয়টা কিন্তু মোটো এরকম না। মেডিটেশন জিনিসটা হচ্ছে এরকম যে আমরা নিজেকে স্থির করার জন্য যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারি, এবং অনেকটা ধ্যান করার মতো জিনিসটাকে বোঝার চেষ্টা করা আর কি, নিজের মধ্যে রাখা আর কি। এখন এইটা অনেক রকম টেকনিক হইতে পারে, মেডিটেশন করা বা ধ্যান করা, এটা আদিকাল থেকেই হয়ে আসতেছে, এটা নতুন কিছু না। সো আপনার জন্য সুইটেবল কোনটা সেটা একটু বোঝার চেষ্টা করেন। যেমন মনে করেন ব্রিদিং এক্সারসাইজ খুবই পাওয়ারফুল একটা টুল, আমাদের সবার জন্য এটা হেল্পফুল। আমরা চাই সবাই এই জিনিসটা প্র্যাকটিস করুক, কারণ এটার মাধ্যমে আমাদের প্রথম ইনিশিয়েট করা যায় যে নিজের দিকে গ্রাউন্ডেড হওয়া, নিজের দিকে ফোকাস করা। এছাড়া এখানে মন্ত্র বলতেছে, বাট জিনিসটা হচ্ছে অনেকটাই হচ্ছে বিভিন্ন অঞ্চলে আপনি দেখবেন যে মন্ত্র জপ করে, জিকির করে, বা আরো নানা রকমের আর কি এক্সারসাইজেস করে, যেটা হচ্ছে আমাদেরকে কাম ডাউন করতে হেল্প করে। সো দিস ইজ অলসো হেল্পফুল যে আপনি যখন এই ধরনের কোনো কিছু আর কি জিকিরের মতো বা মন্ত্রের মতো উচ্চারণ করেন, যেটা আমাদেরকে শান্ত করতে হেল্প করে। ক্লাউডস, আকাশের মেঘের আনাগোনা আমরা খেয়াল করলে কিছুক্ষণ মনোযোগ দিয়ে আমরা অনেক সময় শান্ত অনুভব করি, আমাদের রিল্যাক্স হতে হেল্প করে। রিভার, অনেক সময় চিন্তা করেন যে আপনি নদীর পাশে বসে আছেন, একটা নদীর, বা আমি এটা বলি আর কি ওয়াটার ইফেক্টটা, একটা নদী বহমান পানির প্রেজেন্সটা একটু খেয়াল করা, আমরা অনেক সময় সেখানে শান্ত ফিল করতে পারি নেচারের মধ্যে। এমনকি ক্যান্ডেল, একটা মোমবাতি জ্বালিয়ে সেটার মোমের সেই শিখাটার দিকে যদি একটু ফোকাস করেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে কনসেন্ট্রেশন দিতে পারতেন এবং ফোকাসটা ঠিকঠাক ভাবে চলে আসতেছে। তারপর হচ্ছে লাভ হচ্ছে ফিলিংস, অর্থাৎ আমরা অনেক সময় শুধু ফিলিংস এর উপর ফোকাস করতে পারি, একটা পজিটিভ ফিলিংস আর কি সেন্টার করে সেটা নিয়ে চিন্তা করতে পারি, এবং এটা থেকে অনেক গাছপালা আর কি করতে পারি, এক্সপান্ড করতে পারি যে আচ্ছা লাভ ফিলিংসটা কিরকম লাগে, কি করলে ফিলিংসটা হয়, এর সাথে হ্যাপিয়েস্ট মোমেন্ট গুলা কি কি আছে, যে কোনো একটা ফিলিংস বা দুইটা ফিলিংস নিয়ে আপনি এভাবে চিন্তা করতে পারেন। ইয়োলো রুমও আরেকটা টেকনিক, সেখানে বলা হয় যে আপনি একটা রুমে বসে আছেন, আপনি চিন্তা করেন যে একটা ইয়েলো বিন্দু বা হলুদ বিন্দু থেকে পুরো রুমটা আস্তে আস্তে ওই ইয়েলো কালার দিয়ে হয়ে যাচ্ছে। এখন এটা ইয়েলো কালার হতে পারে, অথবা আপনার জন্য কাম করে এইরকম কালারও হইতে পারে, এটা হইতে পারে গ্রিন, এটা হইতে পারে পার্পল, এটা হইতে পারে অন্য কোনো কালার, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আপনার জন্য কোন জিনিসটা হেল্পফুল বা আপনাকে কাম ডাউন করে। সো এই ধরনের মেডিটেশন গুলো আছে। আমরা একটু আজকে ব্রিদিং এর এক্সারসাইজের মাধ্যমে মাইন্ডফুলনেস নিয়ে একটু কথা বলি। মাইন্ডফুলনেস হচ্ছে এখনকার সময় সবচাইতে চর্চিত একটা বিষয়। এখানে হচ্ছে যেটা যে মাইন্ডফুলনেস বলতে বোঝাচ্ছে যে আমরা প্রেজেন্ট মোমেন্টে আছি কিনা সেদিকে ইন্ডিকেট করা। এইটা আমাদেরকে হেল্প করে আমাদের কাম ডাউন করতে, আমাদের অ্যাটেনশনটা আর কি ভালো রাখতে, এবং কনসেন্ট্রেশনটা আর কি ইনক্রিজ করতে বা বাড়াতে। সো মাইন্ডফুলনেসের প্র্যাকটিসটা আমাদেরকে সবচাইতে বেশি এখন হেল্প করে, কারণ এটা ইমিডিয়েটলি করা যায়, 2 মিনিট থেকে 200 মিনিট আপনার যত সময় চায় আপনি করতে পারেন, এবং এটা অনেক ভার্সাটাইল আর কি অ্যাপ্লিকেশন আছে, অনেক রকম প্র্যাকটিসেস আছে। এই কারণে সবাই আর কি এখন মাইন্ডফুলনেসকে সহজে অ্যাডাপ্ট করতে পারে, এবং অ্যাজ এ থেরাপিস্ট, অ্যাজ এ সাইকোলজিস্ট আমরাও এটা রেকমেন্ড করি। আমি হচ্ছে একটা প্র্যাকটিস আপনাদের সাথে আর কি গ্রুপে শেয়ার করে রাখবো, সো যাতে হচ্ছে আপনারা আর কি প্র্যাকটিসটা করতে পারেন।
মাইন্ডফুলনেসে কি করা হয় বেসিক্যালি যদি একটু খেয়াল করেন, মাইন্ডফুলনেসে হচ্ছে প্রথমে অ্যাওয়ারনেসটা আনা হয় যে প্রেজেন্ট মোমেন্টটাতে আমরা ফোকাস করতেছি কিনা। অর্থাৎ এখানে দেখেন প্রেজেন্ট মোমেন্ট, অ্যাওয়ারনেস এন্ড অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টটা সম্পর্কে অ্যাওয়ার হওয়া যে এই মুহূর্তে আসলে কি চলতেছে, এবং প্রেজেন্ট মোমেন্টে যখন আপনি অ্যাওয়ার হচ্ছেন, একদম ফোকাসটা যখন প্রেজেন্ট মোমেন্টের এলিমেন্ট গুলোর উপর আছে, এই মুহূর্তে আমি কোথায় আছি, আমি কি শুনতেছি, কি দেখতেছি, আমার চারপাশে কি আছে, সেটার উপর ফোকাস করা। খেয়াল করবেন আমরা যখন স্ট্রেসে থাকি, আমাদের স্ট্রেসের মেইন কারণ থাকে হচ্ছে আমরা হয় অতীত নিয়ে চিন্তা করতেছি অথবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেছি। সো আমরা যদি প্রেজেন্ট মোমেন্টে থাকি, এইটা আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে এই সিচুয়েশনটা ডিল করার। সো এই কারণে মাইন্ডফুলনেসটা সবচেয়ে বেশি আর কি হেল্প করে যে আপনি প্রেজেন্ট মোমেন্টে কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, কেমন ফিল হচ্ছে, কি চিন্তা হচ্ছে, সেইগুলোকে সম্পর্কে অ্যাওয়ার হওয়া, সেটাকে অ্যাকনলেজ করা। তারপর আসে সেটার প্রতি এমপ্যাথেটিক হওয়া, যাতে হচ্ছে মনে করেন আপনার এখন কষ্ট হচ্ছে বা খারাপ লাগতেছে, এইটার প্রতি একটু এমপ্যাথেটিক হওয়া, সহমর্মী হওয়া যে না আমার মধ্যে কষ্ট হচ্ছে অ্যান্ড আমি এই মুহূর্তে কোথায় আছি, আমি এখন কি সেফ আছে কিনা, সেফ না থাকলে নিজেকে সেফ জায়গায় নিয়ে যাব, তারপর গিয়ে আমি নিজের প্রেজেন্ট মোমেন্টের উপর ফোকাস করব এবং এখনকার সিচুয়েশনে যা আছে সেটাকে আমরা একসেপ্ট করার চেষ্টা করব, সো দ্যাট আমরা যেন মেনে নিতে পারি আমার প্রেজেন্ট সিচুয়েশনটা। আমরা খেয়াল করবেন আমরা অনেক সময় হচ্ছে আর কি ইমোশনালি রিয়াক্ট করি, আমি কেন এই পরিস্থিতিতে, আমার তো এখানে থাকার কথা না, কিন্তু আমার বুঝতে হবে যে এই মুহূর্তে আমি যেখানে আছি এইটাই আমার রিয়েলিটি। সো লেটস ডিল উইথ দিস। সো নিজেকে ক্যাপেবল করা, নিজেকে রেডি করা যে আচ্ছা এই সিচুয়েশনটা বেটার ওয়েতে কিভাবে ডিল করা যায়, কি হওয়ার কথা না বা কোথায় আমার থাকার কথা, সেই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি, বাট প্রেজেন্ট মোমেন্টের স্ট্রেসটা ম্যানেজ করার জন্য আমার প্রেজেন্টের উপরই ফোকাস করা দরকার। সো মাইন্ডফুলনেস আমাদেরকে হেল্প করে সেই জায়গাটাতে যেতে বা সেই প্র্যাকটিসটা করতে। তো আমরা হচ্ছে এখানে আর কি আমরা পরবর্তীতে হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিসের যে আর কি ইনস্ট্রাকশনটা শেয়ার করে দিব আপনাদের গ্রুপে, সো দ্যাট আপনারা যেন সেই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। সো এই পর্যন্ত গেল যেটা হচ্ছে আমাদেরকে ইমিডিয়েটলি হেল্প করবে মাইন্ডফুল হওয়ার জন্য বা বেটার ফিল করার জন্য, অথবা আমাদের স্ট্রেসটাকে ইমিডিয়েটলি ডিল করার জন্য। এখন আমরা একটু কথা বলবো যে কমিউনিকেশনের কোন জায়গাগুলো আমাদেরকে আর কি একটু মাথায় রাখতে হবে, যাতে হচ্ছে আমরা প্রপারলি ওই স্ট্রেসফুল সিচুয়েশন গুলোতে মানুষের সাথে ইন্টারাকশন করতে পারি এবং ডিল করতে পারি। এখানে কমিউনিকেশন একটা বড় রোল প্লে করে। আমি খুব শর্টে এটা বলে যাব, পরবর্তীতে শুধু এইটার উপরে আমি আলাদা করে একটা ক্লাস নিব, জাস্ট এই স্কিলগুলোর উপরে, অ্যাক্টিভ লিসেনিং। কারণ কিছুদিন আমরা নন ভায়োলেন্ট কমিউনিকেশন নিয়ে ক্লাস করেছি, কিন্তু আমি পরবর্তীতে এই অ্যাক্টিভ লিসেনিং, এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং উপরে আলাদা করি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস নিব। সো এখানে আমরা যেটা দেখি যে আমরা যখন স্ট্রেসে থাকি তখন আমরা যেমন নিজেরা কারো কথা শোনার অবস্থায় থাকি না, তেমনি আমার কথাও কেউ শোনার অবস্থায় থাকে না। সো আমরা চেষ্টা করব কিভাবে মানুষের কথা শুনতে হয় সেই চর্চাটা করা, যাতে আমার পাশে যে থাকে সেও যেন বুঝতে পারে যে আমাকে কিভাবে শুনতে হবে, তাকেও যাতে আমি বলতে পারি বা বোঝাইতে পারি। হিয়ারিং এন্ড লিসেনিং এর পার্থক্য হচ্ছে যেটা, যে কোনো শব্দ আমাদের কানে আসে, যেমন আপনারা যারা শুনছেন খেয়াল করবেন যে আপনাদের কানে অনেক ধরনের শব্দই আসতেছে, এটা হচ্ছে আমাদের হিয়ারিং বা কানে শোনার একটা কমন আর কি ঘটনা। লিসেনিং হচ্ছে আমরা যেখানে খুব মনোযোগ সহকারে শুনতে চাই, আপনাদের কানে অনেক শব্দ আসছে কিন্তু এই ক্লাসের কথাগুলো আপনি শুনতে চান, আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখা লাগে, সেটা হচ্ছে যে কিভাবে আই কন্ট্যাক্ট করব, মানুষটার সাথে যাতে প্রপারলি আমরা কথা বলতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ যাতে পজিটিভ থাকে, রিজিড না থাকে যে নিজেকে একদম বদ্ধ করে রাখা। কি কেউ কথা বলতে গেলে, ইভেন আমি নিজেও যখন শেয়ার করতে যাব বা কারোর সঙ্গে ওপেন আপ করতে যাব, একটু সাইলেন্স দরকার হতে পারে, সেটাকে একটু করা। চেকিং ফর আন্ডারস্ট্যান্ডিং, যে আমি ঠিকঠাক ভাবে শুনতেছি কিনা, আমার কথাগুলো সে যা বলছে সেগুলো আমি বুঝতেছি কিনা, সেটা একটু তাকে বলা। স্মাইলিং ফেস, আসলে স্মাইলিং ফেসটা আসে প্রথমে, কিন্তু ভেতরে হয়তো আসার মতো হাসি আসার মতো কোনো কথা নাই, বাট স্টিল পজিটিভ একটা ফেসিয়াল এক্সপ্রেশন থাকা বেটার। তারপর হচ্ছে সামারাইজ করা, কি বলছে সেই মানুষটা, আপনার পাশে যদি কোনো স্ট্রেসফুল মানুষ থাকে, সে যদি কিছু শেয়ার করতে চায়, কি বলছে সেটা সামারি করে তাকে বলা, এবং কনভারসেশনের মাঝখানে কিছু এনকারেজমেন্ট, যেমন হা, ইয়েস, মাথা নাড়ানো, এই জিনিসগুলো যাতে থাকে, এবং কিছু কোশ্চেন যাতে থাকে যে আচ্ছা তারপর কি হলো, আর কি আছে, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করা।
এবং এই যে কথা শুনবো, কথা শোনার মাঝেই হচ্ছে আমাদের যে জায়গাটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এমপ্যাথেটিক আচরণ করতেছে কিনা। এমপ্যাথি কি? এই যে খেয়াল করেন যে আমরা যখন কারো কথা শুনছি তখন তার প্রতি এমপ্যাথেটিক হওয়াটা বেশি জরুরি। তাকে আমি বুঝতে পারতেছি কিনা, তার প্রতি সহমর্মী হতে পারছি কিনা। কারণ আমরা অনেক সময় আমাদের নিজেদের প্রতিও এমপ্যাথেটিক হওয়া জরুরি হয়ে পড়ে। এমপ্যাথি কি জিনিস? মানে হচ্ছে তার অনুভূতির জায়গায় গিয়ে বোঝার চেষ্টা করা যে মানুষটা আসলে কি অনুভব করছে। তাকে ঘটনা বা অন্য কোনো কিছুর বেসিসে জাজ না করা, তার চিন্তা বা অন্য কোনো কাজের জন্য তাকে জাজ না করা, জাস্ট মানুষটাকে শোনার মানসিকতা থাকা। খেয়াল করবেন যে আপনি যখন নিজে স্ট্রেসে থাকেন তখন আপনি অন্য মানুষের সাথে কথা বলতে পারেন না। কেন? আপনার কাছে মনে হয় ওই মানুষটা আমাকে জাজ করবে, ওই মানুষটা আমাকে বুঝবে না। এর অন্যতম কারণ হচ্ছে ওই মানুষগুলো আমাদের প্রতি এমপ্যাথেটিক হয় না। হয়তো সিম্প্যাথি দেখাইতে পারে, করুণা দেখাইতে পারে, সহমর্মী হতে পারে না। সো আপনার নিজের মাঝে আগে এমপ্যাথির প্র্যাকটিসটা আনা লাগবে, যেখানে আপনি নিজের প্রতি এমপ্যাথেটিক হবেন এবং অন্যের প্রতিও সহমর্মিতা প্রদান করতে পারবেন। সো এমপ্যাথেটিক হওয়ার প্রথম যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করা, যেখানে হচ্ছে আমাদের ভেতরে ব্রেইনে যে সকল অনুভূতি কাজ করে সেগুলোকে বুঝে সেই অনুযায়ী আচরণ করা। অর্থাৎ সেটা আমি বুঝতে পারছি কিনা, কতগুলো অনুভূতি সম্পর্কে আমি সচেতন, এমনকি আপনার নিজের মধ্যে যে অনুভূতিগুলো হচ্ছে সেগুলোর প্রতি কি আপনি এমপ্যাথেটিক কিনা একটু খেয়াল করা। এখানে কিছু অনুভূতির নাম আছে বাংলায়, সেটা যদি আপনারা খেয়াল করেন যে এই অনুভূতিগুলো কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। আমাদের মধ্যে হচ্ছে খুশি থাকে, গ্লানিবোধ থাকে, হতাশা থাকে, নানা রকম বিরক্ত থাকতে পারে, ভালো পজিটিভ ফিলিংসও থাকতে পারে। সো যখনই স্ট্রেসে আছেন খেয়াল করবেন আপনার অনুভূতিগুলো কি কি আছে এবং সেই অনুভূতিগুলোকে আপনি বুঝতে পারছেন কিনা বা বোঝার চেষ্টা করছেন কিনা। এটা আমাদেরকে হেল্প করবে আরেকটা মানুষের প্রতি এমপ্যাথেটিক হইতে, পাশাপাশি আপনার নিজের প্রতি এমপ্যাথেটিক হইতে। কারণ যে কোনো অনুভূতি আমাদের হইতে পারে, এন্ড ইটস কমপ্লিটলি ফাইন। কখনোই অনুভূতিকে জাজ করা উচিত না যে কেন আমার মধ্যে এটা হবে, কেন অন্যটা হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখা, নিজেকে জাস্ট অ্যালাউ করা নিজের ফিলিংস গুলোকে, যে না আমাদের মধ্যে এই ধরনের অনুভূতি আসতে পারে। সো এইখানে এনবিসির একটা অ্যাপ্রোচ বলি, সেটা হচ্ছে যে এমপ্যাথেটিক্যালি লিসেন করা এবং অনেস্টলি নিজেকে এক্সপ্রেস করা হচ্ছে এনবিসির একটা প্রসেস। সো খেয়াল করবেন যে যে কোনো সময়ে, বিশেষ করে আপনার পাশে যদি কেউ স্ট্রেসফুল থাকে তাকে তার প্রতি সহমর্মী হয়ে কথা শোনা এবং অনেস্টলি নিজেকে এক্সপ্রেস করাটাও আর কি প্রপার কমিউনিকেশন একটা অংশ। এগুলো নিয়ে আমরা হয়তো পরের ক্লাসে আলোচনা করব। আমরা আজকে আরেকটু আলোচনা করে নিই যে অ্যাসার্টিভনেসটা। অ্যাসার্টিভনেস হচ্ছে আমরা যাতে হচ্ছে আর কি নিজের জায়গাটা ধরে রেখে আরেকটা মানুষকে না বলতে পারি। দেখেন সবকিছুতে না বলা মানেই যে হচ্ছে আপনি তাকে রিজেক্ট করতেছেন, বিষয়টা এরকম না। জিনিসটা হচ্ছে প্রথমে ওই মানুষটার নিডটাকে রিকগনাইজ করা, যে তার অনুভূতিটাকে রিকগনাইজ করা, তারপর হচ্ছে নিজের জায়গাটাকে সুন্দরভাবে প্রপার টোনে শেয়ার করা। এবং ওইখানে আর কি আপনি যেমন না বলবেন তেমনি আপনাকেও যদি কেউ না বলে সেটাও মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা, সো দ্যাট আমাদের মধ্যে যেন ফিলিংস গুলোকে আমরা খুব বেশি কি বলবো ওভার পাওয়ার করতে না দিই আমাদেরকে, যে ও কেন আমাকে না বললো, আমার মধ্যে না বলার কি হয়েছে, হ্যান তেন হাবিজাবি, এই জিনিসগুলো যাতে আমাদের মধ্যে কম থাকে। সো অ্যাসার্টিভনেস এর একটা বড় অংশ হচ্ছে যেটা, যে ইমোশনটাকে একটু রিকগনাইজ করতে হবে, ভয়েসের দিকে একটু খেয়াল করতে হবে, যাতে হচ্ছে আমরা যাকে বলছি সেখানে যেন মিনমিন করে না হয়, অথবা হচ্ছে খুবই রিজার্ভ ওয়েতে না হয়। আমরা যেন প্রপারলি কথাটা বলতে পারি যে হোয়াটস দ্য সিচুয়েশন, এইখানে কি ইমোশন জেনারেট করতেছে, এবং ওই মানুষটার সাথে যে কনভারসেশনটা করতেছি তার সাথে যাতে প্রপারলি কথাটা এক্সপ্রেস করতে পারি, কোথাও যাতে আর কি সে কি না থাকে। যেমন মনে করেন যে আমি আপনাদের সাথে 1 ঘন্টা পর ক্লাসটা নিতে পারতেছি না, বা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি এরপর আর কন্টিনিউ করতে পারবো না। এই জিনিসটা যাতে আমি নাটা ডিরেক্টলি বলতে পারি। এখন আমি যদি হচ্ছে মিনমিন করি, আমি যদি হচ্ছে কোনো কারণে ক্লিয়ারলি কমিউনিকেট না করি, না বুঝাইতে পারি, তাহলে হচ্ছে আপনাদের মাঝে
কনফিউশন তৈরি হবে যে এই মানুষটা আসলে কি বলতে চায়, ওকে আসলে নিতে চায় নাকি আরো অন্য কোনো ইস্যুস আছে। কিন্তু আমি যদি ক্লিয়ারলি কমিউনিকেট করি, প্রথম কথা হচ্ছে নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে তৈরি করা, সেলফ কনফিডেন্সটা তৈরি করা, যে না আমি না বলতে পারি এবং না বলার অধিকার আমার আছে। একই সাথে ওই সিচুয়েশনে আরেকটা মানুষ হয়তো খারাপ ফিল করতে পারে বা সাময়িকভাবে রিজেক্টেড ফিল করতে পারে, এন্ড ইটস কমপ্লিটলি ফাইন, কারণ তার অনুভূতির রেসপন্সিবিলিটি আমার না। কারণ প্রত্যেকটা মানুষের অনুভূতি, চিন্তা এবং আচরণ রেসপন্সিবিলিটি তার নিজের। সো না নিতে পারাটাও একটা বড় শিক্ষা বা একটা বড় প্র্যাকটিস। সো যে কোনো জায়গায় চেষ্টা করবেন যে আগে নিজের জায়গাটা একটু ভালো করে বোঝার এবং তারপর সঠিকভাবে না বলতে পারার প্র্যাকটিস করা। আমরা পরবর্তী সেশনে হয়তো প্র্যাকটিসের জায়গাটা নিয়ে আসব। আমাদের স্ট্রেসের অন্যতম কারণ হচ্ছে যেটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে নেগেটিভ সেলফ এস্টিম থাকে বা লো সেলফ এস্টিম থাকে, ফলে আমরা প্রপারলি নিজেদের আচরণটা করতে পারি না, যে কথাটা বলা দরকার সেটা বলতে পারি না। তো এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে আমরা ওভার থিঙ্ক করি বা নিজেকে নিজে সেলফ টক করি, যেখানে নেগেটিভ এলিমেন্ট বেশি থাকে। সো আপনার কাজ হচ্ছে প্রতিদিন নিজের সম্পর্কে কিছু পজিটিভ অ্যাফার্মেশন তৈরি করা এবং যে নিজেকে পজিটিভ সেলফ টক করা, যাতে হচ্ছে আপনার মধ্যে ধীরে ধীরে কনফিডেন্সটা বিল্ড আপ করে। আমাদের একটা কনসেপ্ট আছে ট্রানজিশন অ্যানালাইসিস। ট্রানজিশন অ্যানালাইসিসের একটা কনসেপ্ট হচ্ছে স্ট্রোক বা ফিডব্যাক। ওইখানে বলা হয় যে কেউ যখন আপনাকে স্ট্রোক দেয় না বা ফিডব্যাক দেয় না বা পজিটিভ কথা বলে না, তখন প্রথম শুরু করতে হয় নিজেকে নিজে পজিটিভ ফিডব্যাক দিয়ে বা নিজেকে নিজে পজিটিভ অ্যাসপেক্টটা অ্যাফার্মেশনটা দিয়ে। কেননা আমার নিজের ডিজার্ভ করি আমার নিজের কিছু পজিটিভ ফিডব্যাক। আমি চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আমি একটা ভালো মানুষ, অথবা আমি একজন হার্ডওয়ার্কিং পারসন, অথবা আমি একজন কেয়ারিং পারসন। সো নিজের যে পজিটিভ কোয়ালিটিস গুলো আছে সেইগুলো একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা। যেমন আপনি হচ্ছে আসলেই ওয়ার্থি, আপনি আসলেই লাভেবল, আপনি আসলে ক্যাপেবল, এই রকম কিছু পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে রেগুলার বেসিসে দেওয়া। আপনি যদি প্রতিদিন 2টা করে পজিটিভ কোয়ালিটিস লেখেন, আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার অনেকগুলো পজিটিভ কোয়ালিটিস আছে। হয়তো আপনি সবসময় সবগুলো প্র্যাকটিস করা হয় না, বাট এই পজিটিভ কোয়ালিটিস গুলো এক্সিস্ট করে। সো সেই জায়গাটা একটু খেয়াল রাখা যে কিভাবে হচ্ছে আর কি নিজের সেলফ এস্টিমটা বাড়ানো যায়, নিজের সাথে পজিটিভ সেলফ টক করা যায় এবং পজিটিভ দিকগুলো খুঁজে বের করা যায়। এমনকি সেই বিষয়গুলো প্রতিদিন প্র্যাকটিসে আনতে হবে, নিজেকে মনে করায় দিতে হবে। তখনই আপনার কনফিডেন্সটা বাড়বে, আর কনফিডেন্সটা বাড়লে যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, স্টেপ আপ করতে পারবেন যে কিভাবে এটা আমরা ম্যানেজ করব। আমাদের সর্বশেষ কনসেপ্ট হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। সো গ্রোথ মাইন্ডসেটে যেটা আমরা করি সেটা হচ্ছে সাধারণত আপনার আমরা যেন সবকিছু শেখার মানসিকতাটা তৈরি করি এবং আমরা যেন প্রপারলি যে কোনো পরিস্থিতির ফেইলিয়ার আর সাকসেসকে মেনে নিতে পারি। কারণ অনেকেই আমরা স্ট্রাগল করি, আমরা প্রপারলি শিখতে পারি না বা আমরা শেখার চেষ্টা করি না। এই কারণে দেখা যায় যেটা যে আমরা অনেক সময় হচ্ছে ওই সিচুয়েশনগুলো ডিল করতে পারি না। এবং আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে দেখেছি যে মানুষের আসলে থেরাপি বা এ ধরনের এক্সপেন্সিভ জিনিসে যাওয়ার দরকার হয় না যদি সে কিছু কিছু স্কিল শিখে নেয়। মনে করেন স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করা যায়, নিজেদের নেগেটিভ থটগুলোকে কিভাবে চেঞ্জ করা যায়, ছোট ছোট এই জিনিসগুলোকে যদি আমরা একটু শিখে নিই, আমাদের লাইফের অনেক স্ট্রেস অনেকাংশে কমে আসে বা ম্যানেজেবল অবস্থায় চলে আসে। সো আমরা যদি শেখার জায়গাটা একটু ওপেন করি, একটু ইনফরমেশন জানি কোথায় গেলে হেল্প পাবো, কতটুকু হেল্প আমার দরকার, তাহলে দেখবেন যে আমাদের লাইফের অনেক কিছু সর্টেড হয়ে যায়। পাশাপাশি সকল কাজের প্রত্যেকটা কাজেরই কনসিকুয়েন্সেস আছে। অ্যাকসেপ্টেন্সটা অনেক জরুরি যে প্রত্যেকটা কনসিকুয়েন্সেসই কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, বাট ইটস কমপ্লিটলি ওকে। এই জায়গাটাতে কিছুটা হলো একনলেজ করা বা অ্যাকসেপ্ট করা যে ওকে, আমার যে কোনো কাজের ক্ষেত্রে পজিটিভ আউটকাম আসতে পারে, নেগেটিভ আউটকাম আসতে পারে। যদি পজিটিভ আউটকাম আসে তাহলে এটাকে কিভাবে আরো থ্রাইভ করা যায়, আরো ভালো করা যায় সেটার চেষ্টা করা। যদি নেগেটিভ আউটকাম আসে কোথায় চেঞ্জেস গুলো আনা যায়, কিভাবে আবার ওই নতুন পরিবর্তন আনা যায় সেই চেষ্টাগুলো করা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া, যে আমি আমার পরিস্থিতিতে যে সকল কাজকর্ম করেছি, ফেইলার হোক অথবা সাকসেস হোক, সেটা রেসপন্সিবিলিটি আমার। সো এই জায়গাগুলো যে সকল ফ্যাক্টর আমার হাতে নাই, এই জিনিসগুলো বাদ দিয়ে বাকি ফ্যাক্টরগুলোতে আমার ইফোর্টটা বাড়ানো, আর যে সকল ফ্যাক্টরগুলো আমার হাতে নাই সেগুলো মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা।
আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো সিচুয়েশন, যে কোনো ডিসিশনে যত বেশি ফ্যাক্টর জড়িয়ে পড়ে তত বেশি জিনিসটা আপনার হাত থেকে বের হতে শুরু করে। মনে করেন যে আহ আমি একটা কাজ করতেছি, আমি হচ্ছে একটা রান্না করব। সো রান্নার যতগুলো ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল গুলো যদি আমার কন্ট্রোলে থাকে তাহলে রান্নাটা কেমন হবে এটা অনেকাংশেই আমি ম্যানেজ করতে পারবো। আমার হাতে যেটা থাকবে না, হয়তো গ্যাসের কোনো সিচুয়েশন অথবা অন্য কোনো সিচুয়েশন যেটা আমার হাতে নাই, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কিছু, বাট রান্নাটা আমি আমার মতো করে করতে পারবো। কিন্তু দ্য মোমেন্ট ওখানে আরেকজন মানুষ ইনভলভ হবে, তার মানে তারও কিন্তু নিজস্ব কিছু প্রসেস আছে, চিন্তা ভাবনা আছে, বিহেভিয়ার আছে, সেটা কিন্তু আমাদের প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করবে। সো তখন কিন্তু আমার এক্সপেক্টেড আউটকাম কমে আসবে, যে আমি যেভাবে করতে চাইছিলাম সেভাবে নাও হইতে পারে। সো যে কোনো পরিস্থিতিতে, রিলেশনশিপে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো ঘটনায় যত বেশি মানুষ, যত বেশি ফ্যাক্টর জড়িয়ে পড়বে যেটা আপনার হাতে নাই, তত বেশি সেখানে আপনার এক্সপেক্টেড রেজাল্ট না আসার সম্ভাবনা বেশি। সো এই কারণে খেয়াল করবেন যে সবকিছুর দায়িত্ব নিজের উপর নিয়ে না নেওয়া, যে পুরো প্রজেক্টেরই আর কি আপনার হচ্ছে দায়িত্ব। বিষয়টা মোটো এরকম না। প্রজেক্টের অন্যান্য মানুষজন যেভাবে ইনভলভ আছে তাদেরও এখানে দায়িত্ব আছে বা রেসপন্সিবিলিটি আছে। সো প্রত্যেকটা জায়গায় যতটুকু আপনার দায়িত্ব সেটুকু মেনে নেয় এবং একই সাথে যে কনসিকোয়েন্স আসবে সেটাকেও একসেপ্ট করা। এটাই হচ্ছে মূলত গ্রোথ মাইন্ডসেটের আর কি কনসেপ্ট। সো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখা এবং একটু চেষ্টা করা যাতে ডে টু ডে লাইফে আপনি কিছুটা হলেও এই জিনিসগুলো প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন। এই যে গ্রোথ মাইন্ডসেটে যেটা বলছিলাম যে কিভাবে হচ্ছে ডেভেলপ করা যায়, অ্যাকনলেজ এন্ড এমব্রেস দ্য ইমপারফেকশন। আপনি সবসময় রেজাল্ট ডেলিভার দিতে পারবেন না, সবসময় অন্য কেউ আপনার অ্যাপ্রুভাল দিবে, বিষয়টা এরকম না। সবসময় আপনার ফ্যামিলি বা সিনিয়র কেউ ওকে বলবে, ভালো বলবে, বিষয়টা এরকম নাও হতে পারে। ডেভেলপ আ সেন্স অফ পারপাস, অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন, আপনার লাইফ নিয়ে যেভাবে আগাচ্ছেন সেখানে যেন একটা পারপাস থাকে। স্পিড ইজ এন্ড ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে সব কাজে স্পিড রিলেভেন্ট না বা ইম্পর্টেন্ট না, বিশেষ হচ্ছে আপনি প্রোগ্রেস করতেছেন কিনা সেটা। এবং ক্রিটিসিজম, যে কোনো ক্রিটিসিজম যদি আসে সেটাকে যথাসম্ভব একসেপ্ট করা এবং মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা। সো এই প্র্যাকটিস গুলো করলে যেটা হয় যে আমরা গ্রাজুয়ালি নিজেকে ডেভেলপ করতে পারি এমন ভাবে যাতে হচ্ছে আমরা ভবিষ্যতে একজন স্ট্রেস আর কি ম্যানেজ করার ক্যাপাবিলিটি আমাদের মাঝে তৈরি হয়। পাশাপাশি লং টার্মে আমি যেন একটা প্রোডাক্টিভ হেলদি লাইফ লিড করতে পারি সেদিকে একটু ফোকাস করা। সো এই ছিল মোটামুটি আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের আজকের টপিক এর আর কি, যে সকল জিনিস আমরা কভার করতে চেয়েছি সেই বিষয়গুলো। আমাদের হাতে আর কি আজকে খুব বেশি সময় নেই। সো আমরা হয়তো আর কি আমি হয়তো প্রশ্ন উত্তর পর্বে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না। আপনারা যদি প্রশ্নগুলো একটু নোট করে রাখেন তাহলে নেক্সট ক্লাসে বা শুধু প্রশ্ন উত্তর এবং আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে হয়তো আমরা একটা আলোচনা করতে পারতাম বা করতে পারি। সো আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেগুলো একটু নোট নিয়ে রাখার, যাতে নেক্সট উইকে যখন আমরা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে আসবো তখন যেন আপনারা সেই জায়গাটা করতে পারেন এবং আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন। সো এই মুহূর্তে হচ্ছে এইটা হচ্ছে আর কি আমাদের আজকের ক্লাসের ওভারঅল বিষয়। আপনাদের যদি এক দুই লাইনে যদি দুই একজনের কোনো ফিডব্যাক থাকে যে ক্লাসটা কেমন লাগলো এবং এখানে আর কি কোনো পজিটিভ নেগেটিভ কিছু থাকে, এক দুই লাইনে জাস্ট, কারণ আমরা একদম 2 মিনিট আছে, আমি শেষ করে দিব। সো কেউ কি বলতে চান? জি মিথুন বলেন। আচ্ছা, ক্লাসটা অনেক ভালো ছিল, কিন্তু আমাদের ওই যে ফিলিংসটা যেগুলো আপনি দেখাইলেন, ওই ফিলিংসগুলোর যে ব্যাখ্যাগুলো, কারণ আমরা একটা ফিলিংসের সাথে আরেকটা ফিলিংসটা গুলায় ফেলি, বা এইটা যদি একটু মানে প্রপার ওয়েতে যদি একটু দিতেন একটু বেটার হতো। ওকে, সর্বোপরি ভালোই ছিল। নেক্সট উইকে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো কভার করার জন্য বা নেক্সট ক্লাসে। ঠিক আছে। আর কোনো নবনীতা দে বলছেন আজকে ক্লাসটা দারুণ ছিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ সময় করে আসার জন্য এবং আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি পরবর্তীতে আবার কথা হবে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সবাইকে, কথা হবে, ভালো থাকবেন। আমি স্লাইডটা শেয়ার করে দিব। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।